আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাসে আমরা তোমাদের যশোর বোর্ড 2024 ঠিক আছে, যশোর বোর্ড 2024 সিকিউগুলো সলভ করবো। ঠিক আছে, ওকে। সো দেখো, যশোর বোর্ড 2024, যশোর বোর্ড 2024 ফিজিক্সের আমাদের ফিজিক্সের যে কোয়েশ্চেনগুলো আসছিল যশোর বোর্ড 2024 তো ফিজিক্সের যে সিকিউ পার্ট 8টা সিকিউ আছে, এই 8টা সিকিউ হচ্ছে আমরা আজকের এই ক্লাসে সলভ করবো। সো তোমাদের যাদের 24 সালের কোয়েশ্চেন প্রয়োজন, ওইগুলোর সলভ দেখা প্রয়োজন, এই ক্লাস দেখতে পারো, ইনশাআল্লাহ তোমাদের অনেক কাজে আসবে। ঠিক আছে, ওকে। সো আমরা কোনো কিছু না ভেবে ডিরেক্ট শুরু করে ফেলি। দেখো, আমাদের এই যে প্রথম কোয়েশ্চেনটা কি বলছে, আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে গ নাম্বার, যেটা দেখো বলছে একটা 2 কেজি ভরের বস্তুর উপর থেকে নিচে পড়ার তথ্য ছকে লিপিবদ্ধ করা হয়েছে। সো এখানে ভরবেগ আর সরণের গ্রাফ দেওয়া আছে, এটা ভরবেগ, এটা সরণ। ঠিক আছে, বলছে বস্তুটি 25 মিটার দূরত্ব অতিক্রমের সময় নির্ণয় করো। 25 মিটার দূরত্ব অতিক্রমের সময় নির্ণয় করবো। একটু হচ্ছে স্পেশাল কেস, কেমনে বা একটু দেখে জিনিসটা মনে করো। এই যে এটা হচ্ছে আমাদের উপরের বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে নিচের বিন্দু। সোজা হয়েছে না? সোজা হয়েছে, ঠিক আছে। সো এখানে কি করছে, মনে করো উপর থেকে একটা বস্তুকে নিচে ফেলে দিছে, কি করছে, উপর থেকে একটা বস্তুকে নিচে ফেলে দিছে। মনে করো যে আমাদের এই যে বস্তু হচ্ছে মনে করো এ বস্তু, এটাকে উপর থেকে নিচে ফেলে দিছে এবং এই ফেলে দেওয়া 2 কেজি ভরের বস্তু, এটা হচ্ছে 2 কেজি। ঠিক আছে, এটা কিন্তু 2 কেজি ভরের বস্তু। কত কেজি ভর? 2 কেজি। ওকে, এটা হচ্ছে 2 কেজি ভরের বস্তু। সো এটাকে উপর থেকে যে নিচে ফেলছে, উপর থেকে নিচে ফেলার সময় তার সরণ আর ভরবেগের হচ্ছে ভাইয়া গ্রাফ দিছে। তার মনে করো 0-র সময় 0, এটা সরণ যখন 25 মিটার হয়েছে, তখন তার ভরবেগ ঠিক এক্স্যাক্ট এই মুহূর্তে ভরবেগ পি সমান ছিল, ভরবেগ পি না, ভরবেগ পি ইকুয়াল টু এমবি, আমরা জানি ভরবেগ হচ্ছে পি ইকুয়াল টু এমবি, যে ভরবেগ। আচ্ছা, সো ভরবেগ ছিল হচ্ছে তার কত? 40, ভরবেগ ছিল 40, বুঝতেছো? সরণ যখন হচ্ছে 25, সেইমভাবে সরণ যখন 80 মিটার তখন ভরবেগ ছিল হচ্ছে এই যে 100। হ্যাঁ, ঠিক আছে না? হয় নাই, সরণ যখন 100 মিটার ভরবেগ 80, ঠিক আছে, উল্টা লিখছি। সরণ যখন আমাদের ওকে, সো সরণ যখন এই নিচেরটা না সরণ, তাহলে সরণ যখন 100 মিটার তখন হচ্ছে ভরবেগ ছিল 80, ঠিক আছে, 80 কেজি মিটার পার সেকেন্ড, এইভাবে দেওয়া আছে পেপারটা। তো বলছে বস্তুটির 25 মিটার দূরত্ব অতিক্রমের সময়, মানে বস্তু যে এই প্রথম 25 মিটার, এই যে 25 মিটার দূরত্ব অতিক্রম করছে, এই দূরত্বটা অতিক্রম করতে তার কতটুকু সময় লাগছে, এই সময়টা বের করতে বলছে। একদম ইজিভাবে বের করতে পারবো। দেখো, এই 25 মিটার দূরত্ব অতিক্রমের সময় তার ভরবেগটা বলে দিছে। ঠিক আছে, তো লিখো 25 মিটার দূরত্ব অতিক্রমের সময় আমাদের ভরবেগ বলে দিছে পি ইকুয়াল টু হচ্ছে 40 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ভরবেগের একক। সো ভরবেগ পি ইকুয়াল টু কি ভাইয়া? এমবি ইকুয়াল টু 40। এখান থেকে আমরা বি বের করতে পারবো। বি ইকুয়াল টু আসবে 40 ডিভাইডেড বাই এম এর মান 2। ঠিক আছে ভাই, এখান থেকে দেখতে পারো 40 বাই এম আসছে আর কি। সো 40 ডিভাইডেড বাই বস্তুর ভর কিন্তু 2 কেজি, এটা হচ্ছে আমাদের এম। সো এটা হচ্ছে 2, তো এখান থেকে আসছে 20 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা বুঝলাম বস্তুটা যখন 25 মিটার দূরত্ব অতিক্রম করে বা এক্স্যাক্ট 25 মিটারের এখানে আসে, তখন তার বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড। সো দেখো, আমরা বস্তুর আদিবেগ জানি, এই অবস্থানে বস্তুর আদিবেগ ইউ ছিল 0 মিটার পার সেকেন্ড এবং এই অবস্থানে বস্তুর বেগ হয়েছে 20 মিটার পার সেকেন্ড। এটা আমরা জানলাম। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা জানছি। ওকে, তাইলে দেখো হচ্ছে আমরা কি বের করবো? আমরা বের করবো টি কত। সো আমরা দেখো এখানে এক্স্যাক্টলি কি জানি, আমরা এইচ জানি। এইচ হচ্ছে 25 মিটার, এটা জানছি। 25 মিটার দূরত্ব অতিক্রমের সময় বের করবো। ইউ জানছি, বি জানছি। তো এইচ ইউ বি এগুলা জানছি, এগুলার মান আছে। আমরা বের করবো টি ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, সো টি বি ইউ এইচ এগুলা কোনটাতে আছে? দেখো, পরন্ত বস্তু সূত্র এইচ ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি, এই সূত্রটা তোমাদের মনে আছে, ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। এটাতে দেখো, এটাতে আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। ইউ বি এইচ সব দেওয়া আছে, জাস্ট টিটা বের করবো। সো এই সূত্র দিয়ে আমরা করতে পারবো। ঠিক আছে, সো লিখো, এখানেই লিখো যে আমরা জানি। ঠিক আছে, আমরা জানি এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। সো এখান থেকে টি বের করবো, তাহলে টি ইজ ইকুয়াল টু হবে সেম সূত্র। আচ্ছা, টি ইজ ইকুয়াল টু কী হবে? আচ্ছা, আগে মান বসাই ফেলে। ঠিক আছে, এখানে এগুলোর আগে হচ্ছে আমরা মানটা বসাই ফেলি। ওকে,
ওকে, সো দেখো জীবনটা পুরো বেদনা হয়ে গেছে। ওকে, সো এইচ ইজ ইকুয়াল টু, এইচ এর মান কিন্তু 25, তাহলে 25 ইজ ইকুয়াল টু হবে ইউ এর মান 0, বি এর মান 20 ডিভাইডেড বাই 2 ইন্টু টি, টি বের করবো, ঠিক আছে। সো এখান থেকে দেখো আমাদের আসবে 10t, ওইটাতে 10t আসবে এবং এদিকে আছে 25, বুঝছো? তাইলে এখান থেকে তুমি টি ইজ ইকুয়াল টু বাবা 25 আছে, 10টা ভাগ হয়ে আসলো, তার মানে পাইলাম হচ্ছে আমরা 2.5 সেকেন্ড। কত পাইছি? 2.5 সেকেন্ড। আশা করি এই জিনিসটা তোমাদেরকে বুঝাইতে পারছি। তো এটা যদি এইটা হয় তাহলে দেখো, ওকে এবার হচ্ছে গ নাম্বারে কি বলছে দেখো, গ নাম্বারে বলছে উদ্দীপকের তথ্যাবলী ব্যবহার করে বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করো। উদ্দীপকের তথ্যাবলী ব্যবহার করে বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করতে হবে। আমরা কি করব? বেগ এবং সময়, ঠিক আছে, বেগ এবং সময়ের লেখচিত্র অঙ্কন করব। তার মানে দেখো বেগ এবং সময়, তার মানে আমাদের এক্স্যাক্টলি প্রতিটার হচ্ছে দেখো, এই যে আমরা দেখছি 25 মিটার অতিক্রমের সময় তার সময় ছিল 2.5 সেকেন্ড, এটা পেয়ে গেছি, এবং ওই সময় তার বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, ওইটাও পেয়ে গেছি। সো বেগ আর সময় পেয়ে গেছি এইভাবে। সো এইভাবে আমরা বের করলে প্রতিটার বেগ আর সময় বের করতে পারবো। সো গ নাম্বারে দেখো আমরা কিন্তু বেগ সময়ের লেখচিত্র অঙ্কন করবো। সো লিখো 25 মিটার দূরত্ব অতিক্রমের সময় বেগ ছিল, বেগ এটা মনে করো b1, এটা ছিল 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এবং সময় মনে করো t1, এটা ছিল 2.5 সেকেন্ড। তো সেমভাবে বের করো ওই যে 100 মিটার অতিক্রমের সময় তার বেগটা ওইগুলো কত ছিল, ঠিক আছে। সো লিখা হচ্ছে 100 মিটার অতিক্রমের সময়, 100 মিটার অতিক্রমের সময় তার বেগ ছিল মনে করো b2। এই যে সেম সূত্র, p = mb না, p = mb, তাহলে b = আসবে হচ্ছে আসবে m/p, এটা আসবে। সো m কে p দ্বারা ভাগ দিয়ে দাও, উল্টা লিখে বলছি, হ্যাঁ এটাই তো, এই p = m/b কে লিখি, এটা তো ভরবেগের সূত্র। তাহলে হবে p = mb, তাহলে এখান থেকে আমরা b যদি বের করি, b = আসবে p/m, ঠিক আছে। সো p/m, তো b2 = কি আসবে p2/m, ঠিক আছে। সো p2 কত? এই যে 100 মিটার অতিক্রমের সময় তার ভরবেগ ছিল 80, ঠিক আছে, ভরবেগ ছিল 80, তাহলে এটা হবে 80 ডিভাইডেড বাই 2, তার মানে 40 মিটার পার সেকেন্ড। সো এই সূত্র দিয়ে তুমি হচ্ছে t2 বের করো। সো এখান থেকে লিখতে পারবা যে, আবার দেখো লিখো, তুমি এখান থেকে লিখো আবার, ওকে। সো লিখো আবার কি ভাইয়া? সেম সূত্র, h2 = u + b বা u + b2 ডিভাইডেড বাই 2 ইন্টু t2। আমরা তো t2 বের করবো, তুমি এখান থেকে হিসাব করো h2 কত। এবার দেখো 100 মিটার দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে বের করতেছি। 100 মিটারের সময় কত আসবে? u0, b কিন্তু এবার 40 ভাইয়া, b হচ্ছে 40, এটা 40 ডিভাইডেড বাই 2 ইন্টু t2, ঠিক আছে। আমরা t2টা বের করবো, সেখানে আমরা পাবো যে এটা যদি হিসাব করো তাহলে পাবা 20 t2, ঠিক আছে, 20 t2, ঠিক আছে। এটা = পাবো হচ্ছে আমরা 100, এখানে আছে। তাহলে এখান থেকে দেখো t2 = কি আসবে? t2 = আসবে হচ্ছে 100 ডিভাইডেড বাই 20। তো 100/20 মানে কত? 100/20 মানে হচ্ছে 5 সেকেন্ড। কত আসতেছে? 5 সেকেন্ড, বুঝতেছো? সো t2 পাইলাম। সেমভাবে তুমি হচ্ছে t3 বের করো। সো এখান থেকে দেখো পরবর্তীতে নেক্সটে তুমি যখন b3 বের করবা, ওইটা থেকে যখন b3 বের করবা, এখানে সরণ 400, ভরবেগ হচ্ছে 160, তাহলে b3 হবে 160, মানে b3 p/m না, তাহলে 160/2 মানে হচ্ছে 80 মিটার পার সেকেন্ড। ওই সময় সরণ h3 দেওয়া আছে আমাদের 400 মিটার। কত মিটার? 400 মিটার। তো তুমি এইবার সূত্র বসাও যে আমরা জানি h3 না, এটা তাহলে কী হবে? h3 সমান হবে u + b3 ডিভাইডেড বাই 2 ইন্টু t3। এখান থেকে আমরা t3 বের করবো, ঠিক আছে। h হচ্ছে এইবার কত? 400 মিটার। তো 400 = দেখো এখানে b3 হচ্ছে 80/2 ইন্টু t3, ঠিক আছে। তো এখান থেকে দেখো t3 এখানে আসবে 40 t3 = 400। তো এখান থেকে যদি হিসাব করে তুমি t3 বের করো, এখান থেকে যদি হিসাব করে t3 বের করো, t3 = হবে দেখো 400 উপরে এবং 40 নিচে ভাগ হয়ে আসলো, তার মানে 10। কত আসছে? 10 সেকেন্ড। বুঝা গেছে? 10 সেকেন্ড। সো আমরা দেখো প্রত্যেকটা পয়েন্টের সময় এবং বেগ বের করে ফেলছি। এবার আমরা বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে পারবো, বুঝছো? ওকে, সো দেখো
ব্যাগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করবো, বুঝতেছো? ব্যাগ বনাম সময়। সো এইবার তুমি ব্যাগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো। আমরা হচ্ছে ইয়ে নিব, ওই যে একটা গ্রাফ আঁকে, মনে করো এটা হচ্ছে গ্রাফের এই পয়েন্ট এক্স অক্ষ, এটা মনে করো হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকছি, এটা হচ্ছে ভাই আমাদের এক্স অক্ষ এবং এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং নিচের দিকে হচ্ছে ওয়াই প্রাইম, বুঝতেছো? ওকে, এইবারে দেখো এটা হচ্ছে মূল বিন্দু 0 0। সো এইদিকে হচ্ছে আমরা দিব সময়, এইদিকে সময়, ঠিক আছে? সো আমরা মনে করো সময় দিতেছি 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 10 সেকেন্ড, 11, ঠিক আছে? বা যতটুকু দেওয়া যায় 10 সেকেন্ড পর্যন্ত দিলেই হয়েছে, বিকজ আমরা টি হচ্ছে সবচেয়ে বড় যেটি, এটা 10 সেকেন্ড। উপরের দিকে তুমি হচ্ছে ব্যাক দাও, উপরের দিকে হচ্ছে ব্যাক দাও। ব্যাক কত কত আছে? ব্যাক কিন্তু 80 পর্যন্ত গেছে। সো আমরা হচ্ছে 10 10 করে দিতে পারি, 10 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, 30, 40, 50, 60, 70, 80 এইভাবে দিয়ে দিলাম। সো তুমি দেখো এই যে আমাদের প্রথমটা T1 যখন আড়াই সেকেন্ড 2.5 সেকেন্ড, তখন হচ্ছে বেগ হচ্ছে 20, তার মানে 2.5 হচ্ছে এইটা, এই সময়টাতে আমাদের বেগ হচ্ছে 20, তার মানে এই সময়টাতে এটাতে বেগ হচ্ছে 20, এই যে এই পয়েন্টটাতে একটু আনুমানিক দিয়ে দিলে, ঠিক আছে? এরপরে হচ্ছে মনে করো আমাদের যখন টাইম 5 সেকেন্ড, 5 সেকেন্ডের সময় তার দূরত্ব কতটুকু? 5 সেকেন্ডের সময় বেগ ছিল 40 মিটার পার সেকেন্ড, তাহলে 5 সেকেন্ডের সময় বেগ ছিল 40, তাহলে 40 হচ্ছে এইটা না, এই যে 5 সেকেন্ডের সময় বেগ ছিল 40, আমরা হচ্ছে একটু ঠিকঠাক মতো হিসাব করে দিই নাকি? ওকে, ওকে, সো দেখো এই যে একটু সোজা করে দেই, 5 সেকেন্ডের সময় বেগ ছিল 40, ঠিক আছে? ওকে, সো এটা মনে করো 5 সেকেন্ডের সময় বেগ ছিল 40, আমি এই 40-এর এইখানে দিই, এই যে 40-এর এইখানে দিলাম, ঠিক আছে? এটা 5 সেকেন্ডের সময়। সেম দেখো 10 সেকেন্ডের সময়, 10 সেকেন্ড টাইম যখন 10 সেকেন্ড, তখন তার বেগ ছিল, আমরা এখানে বের করছি না, 80 মিটার পার সেকেন্ড। T3 সময় B3 80, তার মানে এই যে T3 10 সেকেন্ডের সময়, এই যে 10 সেকেন্ডের সময় তার বেগ হচ্ছে 80, ঠিক আছে? এই যে 10 সেকেন্ডের সময় তার বেগ হচ্ছে 80, এই যে এইখানে এই যে দেখছো না, দেখছো এই যে আমরা পয়েন্টগুলা ঠিকঠাক মতো দিচ্ছি। এই যে আড়াই সেকেন্ডের সময় তার বেগ 20, 5 সেকেন্ডের সময় বেগ 40, 10 সেকেন্ডের সময় বেগ 80। সো তুমি এগুলাকে হচ্ছে যোগ করে দেখাই দেবো। এটা কিন্তু বেগ সময় লেখচিত্র, এই দিক দিয়ে কিন্তু আমরা বেগ দিতেছি, বেগ কোন এককে? মিটার পার সেকেন্ড এককে, এবং এইদিকে সময় দিতেছি হচ্ছে সেকেন্ড এককে, বুঝতেছো? ওকে, সো এইবার হচ্ছে এটা যোগ করে দাও, এবার এটাকে যোগ করে দাও, ঠিক আছে? আমরা তো প্রপারলি আঁকতে পারি নাই, যদি প্রপারলি আঁকতাম তাহলে হচ্ছে আমরা এখানে ভালো একটা সরল রেখা পাইতাম আর কি, ঠিক আছে? ওকে, ওকে, সো এইবার দেখতে পারো, এবার তুমি হচ্ছে এগুলো যোগ করো। ওকে, এইবার হচ্ছে যোগ করো, এই যে এখান থেকে যোগ করো, ঠিক আছে? এই যে দেখছো আমরা কী পাইছি? এটা সরল রেখা পাইছি, দেখছো? এটা সরল রেখা পাইছি। এই সরল রেখাটা কী নির্দেশ করতেছে? এই সরল রেখাটা দেখো, বেগ সময় লেখচিত্রে যদি আমরা সরল রেখা পাই ঊর্ধ্বগামী, তাহলে এই সরল রেখা হচ্ছে ত্বরণ নির্দেশ করতেছে, তার মানে প্রতি সময়ের মুহূর্তে, মানে প্রতি মুহূর্তে বেগ বাড়তেছে, এইটাই। এবং এখানে ত্বরণ কত, এটা চাইলে তুমি দেখাইও দিতে পারবা। কেমনে? এই যে এই ত্বরণটা কত, এই জায়গাটা কি ভাইয়া B - U/T না? এটা দেখো এখানে শেষ বেগ এই পয়েন্টটা হচ্ছে 80, ঠিক আছে? সো 80 মাইনাস আদি বেগ ছিল 0, এখানে 0, এবং এদিকে সময় কতটুকু গেছে? সময় হচ্ছে 10 সেকেন্ড, সময় 10 সেকেন্ড গেছে না, তার মানে টি হচ্ছে 10 সেকেন্ড, ত্বরণ হচ্ছে ভাইয়া 8 মিটার পার সেকেন্ড স্কয়ার, বুঝছো? এটা বলতে পারো। উপর থেকে নিচে পড়তেছে, এক্ষেত্রে ত্বরণ 8 মিটার পার সেকেন্ড হওয়া উচিত ছিল না, উচিত ছিল 9.8, তার মানে এখানে একটু বাতাসের বাধা আছে, ওইটা উল্লেখ করে দিতে পারবা, বুঝছো? ওকে, এটা যদি বুঝে থাকো ভাইয়া হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে যাই। ওকে, সো নেক্সট কোয়েশ্চেনটা দেখো। ওকে, সো এটা কোন চ্যাপ্টারে কোয়েশ্চেন? এটা কোন চ্যাপ্টারে কোয়েশ্চেন? পোকাগুলো হচ্ছে অনেক প্যারা দিতেছে, বুঝছো ভাইয়ারা? ওকে, সো এইটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 এর কোয়েশ্চেন। কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 4 এর কোয়েশ্চেন। সো কি বলছে দেখো, আমাদের বলছে একটা এখানে লেখচিত্রে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভর 2 কেজি, মানে এই যে একটা লেখচিত্র দিছে যেখানে হচ্ছে মুক্তভাবে একটা বস্তু পড়তেছে, যেটার ভর হচ্ছে 2 কেজি, যেটার 2 কেজি ভর। আচ্ছা, পি বিন্দুতে, এটা না পি বিন্দু,
পি বিন্দুর মান ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তি নির্দেশ করে। আচ্ছা, পি বিন্দুর মান কি নির্দেশ করতেছে? ভূমি স্পর্শ করার সময় তার গতিশক্তি নির্দেশ করতেছে এখানে, ঠিক আছে। সো তার মানে আমাদের এটা থেকে বলছে বস্তুটির ভূমি স্পর্শের মুহূর্তে বেগ নির্ণয় করবো। আচ্ছা, সো দেখো এখানে কিন্তু আমাদের ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তি মানে হাফ mv² দেওয়া আছে, ঠিক আছে। ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তিটা দেওয়া আছে কত? এই যে 6146.56 এবং আমাদের এটাই বলছে যে ভূমি স্পর্শের মুহূর্তে বেগ কত। সো এইখান থেকেই দেখো বেগ পেয়ে যাবো, ঠিক আছে। এম তো এমনিতেই দেওয়া আছে। দেখো এখানে কি কি দেওয়া আছে? এখানে বস্তুর ভর m সমান কত কেজি? যে m সমান 2 কেজি দেওয়াই আছে, ঠিক আছে। এবং হচ্ছে দেখো গতিশক্তি, এই যে ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তি, ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তি, ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তি, ঠিক আছে। গতিশক্তি মনে করো টি কত দেওয়া আছে ভাইয়া? 6146.56 জুল এটা দেওয়া আছে। টি সমান 6146.56 জুল। তাহলে এখান থেকে ইজিলি আমরা বের করতে পারবো। কেমনে? আমরা এই যে এখানে এসে লিখবো যে অতএব আমরা জানি দেখো ভাইয়া এখানে লিখে ফেলি। ওকে, অতএব আমরা জানি কি জানি ভাইয়া? হাফ mv²। গতিশক্তি মানে কি ভাইয়া? হাফ mv²। হাফ mv² সমান এই যে গতিশক্তি, তার মানে হাফ mv² সমান এইটা 6146.56, ঠিক আছে। তো এখান থেকে তুমি বের করো mv² আসবে 6146.56 ডিভাইডেড না, 2টা হচ্ছে এখানে গুণ হয়ে আসবে, এর সাথে গুণ হবে। এটা দেখো b² হবে 6146.56 × 2 ডিভাইডেড বাই m নিচে ভাগ হয়ে আসবে। সো m এর মান কত? এটা দিয়ে বসে ফেলো। m এর মান হচ্ছে 2 কেজি, এটা কাটা, তার মানে b আসবে √6146, ঠিক আছে। 6146.56 এখান থেকে ব্যাগটা পেয়ে যাবো। ভূমি স্পর্শের মুহূর্তে ব্যাগ করতেছি এবং এখানে যেটা ইউজ করছি এটা হচ্ছে ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তি এবং ওই সূত্র থেকে আমরা সরাসরি ব্যাগ বের করে করতে পারতেছি। বুঝতে পারছো? ইজি ছিল কিন্তু। ওকে, সো এটা আসতেছে দেখো 78.4 মিটার/সেকেন্ড। আশা করি ভাইয়া বুঝাইতে পারছি। সবাই বুঝছো না? এটা বুঝছো না? ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে আমরা বুঝছি। এরপরে দেখো এরপরে কি বলছে? এরপরে বলছে আমাদেরকে যে উদ্দীপকের তত্ত্ব শক্তির সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে কি গাণিতিকভাবে বিশ্লেষণ করা হচ্ছে। তো এখানে এই জিনিসটাও বুঝতেছি যে আমাদের 8 সেকেন্ডের সময়, এই 8 সেকেন্ডের সময় তার সর্বোচ্চ গতিশক্তি ছিল, মানে 8 সেকেন্ডের সময় সে হচ্ছে জাস্ট ভূমিটা স্পর্শ করতেছে 8 সেকেন্ডের সময়, এবং এই মুহূর্তে গতিশক্তি হচ্ছে 6146, তার মানে ওইটা তার সর্বোচ্চ গতিশক্তি। বুঝছো? ওকে। তাইলে হচ্ছে আমরা মনে করি এই 8 সেকেন্ড আর এখানে 4 সেকেন্ড আছে, এই 8 সেকেন্ডে তার মোট শক্তি কত ছিল এবং 4 সেকেন্ডে মোট শক্তি কত ছিল, এগুলো যদি বের করে ফেলতে পারি তাইলে হচ্ছে আমরা বুঝে ফেলবো যে শক্তি সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করতেছে কি না। ওকে, সো আমরা হচ্ছে এগুলো মুছে ফেলি নাকি? ওকে, সো এইটা হচ্ছে এইভাবে মুছে ফেলি এবং এইগুলো হচ্ছে আমরা এইটাতে মুছে ফেলি। ওকে, সো আমরা হচ্ছে এখান থেকে একটা চিত্র আঁকি, তাহলে তোমাদের ক্ষেত্রে, তোমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে, ঠিক আছে। কিন্তু আমরা গণ বার করতেছি, মনে করো এই যে এই বস্তুর এটা হচ্ছে উপর এবং এটা হচ্ছে তার নিচ, ঠিক আছে। ওকে, সো সে উপর থেকে নিচে পড়তেছে। কি ভাইয়া? সে উপর থেকে নিচে পড়তেছে, বুঝতেছো? ওকে, সো সে উপর থেকে নিচে পড়তেছে, বুঝছো? সে উপর থেকে নিচে পড়তেছে। ওকে, উপর থেকে নিচে পড়তেছে, এই যে উপর থেকে নিচে পড়তেছে, এটা আমরা লিখলাম যে সে উপর থেকে নিচে পড়তেছে। ওকে, সো তুমি এখানে দেখো, মনে করো উপর থেকে নিচে পড়তেছে। সো সে যখন ভূমিটা টাচ করবে, এই যে ভূমিটা টাচ করবে, তখন হচ্ছে ছিল তার 8 সেকেন্ড, এখানে তার টাইম ছিল টি সমান 8 সেকেন্ড, হ্যাঁ এটা ছিল, এবং এখানে একটা সর্বোচ্চ বেগ ছিল, সর্বোচ্চ এখানে গতিশক্তি ছিল আর কি, এখানে গতিশক্তিও দেওয়া আছে, এখানে গতিশক্তি, এটা কি? এটা হচ্ছে গতিশক্তি, হ্যাঁ এটা গতিশক্তি, এই মুহূর্তে গতিশক্তিও দেওয়া আছে, ঠিক আছে। ওকে, আর মনে করো যখন 4 সেকেন্ড ছিল, তাহলে উপর থেকে যখন নিচে পড়তেছে 4 সেকেন্ডের সময় মনে করো সে এই অবস্থানে ছিল, এখানে হচ্ছে টি সমান 4 সেকেন্ড, সো টি সমান 4 সেকেন্ড হইলে উপর থেকে যে নিচে পড়তেছে এখানে কতটুকু পড়তেছে বা ব্যাগ কত, এগুলো হিসাব করে আমরা হচ্ছে তার ইয়েগুলা বের করতে পারবো। সো এটা হচ্ছে আমাদের বস্তু, মনে করো একটা বস্তু, ঠিক আছে, যার বড় হচ্ছে 2 কেজি। ওকে, সো এটা আমরা হচ্ছে এখানে সলভ করি। দেখো তুমি এখান থেকে লিখতে পারো যে যেহেতু হচ্ছে ভূমি স্পর্শের মুহূর্তে তার গতিশক্তি দেওয়া আছে, ঠিক আছে। তো তুমি এখান থেকে লিখতে পারো যে ভূমি স্পর্শের মুহূর্তে
হ্যাঁ, ভূমি স্পর্শের মুহূর্ত কিন্তু তার 8 সেকেন্ড ছিল, ঠিক আছে। সো ভূমি স্পর্শের মুহূর্তে গতিশক্তি টি সমান, মনে করি এটাকে লেখা হচ্ছে T1। এটা কত? এটা হচ্ছে আমাদের 6146.46 জুল। এবং ভূমি স্পর্শের মুহূর্তে তার কোনো বিভব শক্তি থাকবে, ভূমি স্পর্শ করতেছে, তার মানে এখানে তার বিভব শক্তি B সমান 0, বিভব শক্তি 0 জুল, বিকজ এইখানে জাস্ট সে ভূমিটা স্পর্শ করতেছে, বুঝছো? তাহলে ওই সময় বিভব শক্তি, ঠিক আছে, বিভব শক্তি B1 মনে করো, ওইটা হচ্ছে 0 জুল। তাহলে এখান থেকে মোট শক্তি কী পাবো ভাইয়া? মোট শক্তি মনে করো E1, ওইটা মনে করো E1। তাহলে E1 সমান হবে এই T1 প্লাস B1। তাহলে এই দুইটা যোগ করো, T1 হচ্ছে 6146.46 জুল প্লাস B1 কত? B1 হচ্ছে ভাইয়া আমাদের 0 জুল। সো এটা যোগ করলে আসবে 6146.46 জুল, বুঝছো? অনেক বেশি খিদা লাগছে। বুঝতেছো? ওকে ওকে, এইবারে দেখো হচ্ছে এটা আমরা বুঝলাম, এটা কি করছি, এটা হচ্ছে আমরা বুঝছি। এবার হচ্ছে আমরা দেখবো এই 4 সেকেন্ডের সময় তার বেগ কত ছিল, তার গতিশক্তি কত ছিল, সে কতটুকু নিচে নামছিল, এগুলো দেখবো আর কি। ওকে, সো লিখো 4 সেকেন্ডের সময় তার অতিক্রান্ত দূরত্ব, আচ্ছা অতিক্রান্ত দূরত্ব না, আমরা হচ্ছে ব্যাগটা বের করি, আমাদের ক্ষেত্রে সুবিধা হবে, ঠিক আছে। আমরা ব্যাগ বের করি 4 সেকেন্ডের সময় তার ব্যাগ, কেন? আমরা এই 4 সেকেন্ডের সময় তার গতিশক্তি কত, এই পয়েন্টে তার গতিশক্তি কত প্লাস বিভব শক্তি কত, এটা মনে করো T2, এটা B2, এই দুইটা কত, এই দুইটা নির্ণয় করে যোগ করে মোট শক্তি বের করে লাগবে, ঠিক আছে। 4 সেকেন্ডের সময় যদি গতিশক্তি বের করতে চাই, গতিশক্তি T = কি ভাইয়া? ½ mv² না? তাহলে এখানে B জানা লাগবে। সো আমরা লিখি 4 সেকেন্ডের সময় তার বেগ B2 মনে করো, ওইটা কি ভাইয়া? আচ্ছা, মেইনলি হচ্ছে B² = U² + 2gh, এটা ইউজ করলে পাবো না? পাবো না, ঠিক আছে। এটাকে কেমনে বের করতে হবে? B = U + gt, সবচেয়ে সহজ। B = U + gt, দেখো B = ঠিক আছে, B = U + gt, এটা কেন ইউজ করতেছি দেখো, বিকজ এখানে সে উপর থেকে নিচে পড়তেছে, তার মানে এখানে অভিকর্ষজ ত্বরণ আছে, G = 9.8 m/s², এবং এখানে আমাদের টাইমটা বলে দিছে 4 সেকেন্ড। সো এখান থেকে ইজিলি বি বের করে ফেলতে পারবো। আর তার আদিবেগ তো 0, সে যখন এখানে ছিল, যখন থেকে পড়া শুরু করছে, ওই সময় তো তার কোনো বেগ ছিল না, ঠিক আছে। সো এটা আসতেছে U0, G 9.8 এবং T কত ভাইয়া? 4 সেকেন্ড। সো এটা হিসাব করলে কত আসে দেখো, 9.8 × 4, ঠিক আছে। সো এটা আসতেছে 39.2 m/s। সো ওই সময় গতিশক্তি নির্ণয় করো, ওই সময় গতিশক্তি মনে করো, যদি এটা আমাদের T2 হয়, তাহলে এটা ½ mv², না? বাতাস লাগে না কেন? ওকে, সো ½ mv², এখান থেকে তুমি হিসাব করো, ঠিক আছে। ওকে, সো দেখো এখান থেকে পড়ে যাও, ½ সমান ½, m হচ্ছে ভাইয়া 2 কেজি, B আমরা বের করছি এখান থেকে, এই যে 39.2, তাহলে 39.2 স্কোয়ার করে এটাকে। সো এখান থেকে তুমি একটা মান পাবা, কি পাবা? সো এটা আসতেছে 1536.64 জুল, ঠিক আছে, 1536.64 জুল এটা আসছে। সো আমরা পেয়ে গেলাম গতিশক্তি এই 4 সেকেন্ডের সময়। সো ওই 4 সেকেন্ডের সময় যদি আমরা বিভব শক্তি নির্ণয় করতে চাই, তো বিভব শক্তির ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে সে ভূমি থেকে ঠিক কতটুকু উপরে আছে। 4 সেকেন্ডের সময় দেখতে হবে সে ভূমি থেকে ঠিক কতটুকু উপরে আছে। সো ওইটা আমরা কেমনে বের করতে পারি ভাইয়া? ওকে, সো আমরা যেটা করতেছি এটা হচ্ছে যশোর বোর্ড 2024। ওকে, সো দেখো ভাইয়া, আমরা হচ্ছে কি বের করছি, গতিশক্তি অলরেডি বের করে ফেলছে। এবার ওই পয়েন্টে বিভব শক্তি বের করা লাগবে। সো দেখো একটা জিনিস, বিভব শক্তির ক্ষেত্রে আমাদের এই উচ্চতাটা জানা লাগবে, মানে ভূমি থেকে ঠিক কতটুকু উপরে আছে, ঠিক আছে। ভূমি থেকে ঠিক কতটুকু উপরে আছে এই উচ্চতাটা জানা লাগবে, ঠিক আছে। ভূমি থেকে ঠিক কতটুকু উপরে আছে এইটা জানা লাগবে, ঠিক আছে। এইটা জানা লাগবে,
ভূমি থেকে ঠিক কতটুকু উপরে আছে। সো এটা মনে করো এইচ প্রাইম, এই এইচ প্রাইমটা হচ্ছে আমরা জানবো। সো এটা কেমনে বের করতে পারি, দেখো আমাদের কাছে কোনো ক্লু নাই, আমরা একটা কাজ করতে পারি, একটা কাজ করতে পারি। ভাইয়া তোমাকে দেখাই জিনিসটা, আমরা প্রথমে এই উপর থেকে এই নিচ ঠিক কতটুকু এটা বের করতে পারবো, এবং এইখান থেকে এইটা কতটুকু এটা বের করতে পারবো, এইচ এই দুইটা বের করতে পারবো, যেহেতু আমাদের সময় দেওয়া আছে এইটা এবং হচ্ছে আমরা এইটা বের করতে পারবো, এই দুইটা বের করতে পারবো। এবং এই দুইটা যদি বের করি তাহলে এই সম্পূর্ণ উচ্চতা থেকে উপরেরটা যদি বিয়োগ দিয়ে দিই তাহলে কিন্তু এইটা চলে আসবে। সো আমরা দেখি কী করা যায়। সো লিখো হচ্ছে মনে করো তার মানে ভূমি মানে তার পড়ার স্থান থেকে ভূমি পর্যন্ত দূরত্ব, ঠিক আছে, ঠিক আছে, একদম উপরের বিন্দু থেকে ভূমি পর্যন্ত, ঠিক আছে, উপরের বিন্দু থেকে ভূমি পর্যন্ত দূরত্ব। এটা আমরা কেমনে বের করি? সো দেখো আমরা যদি দেখো এই যে ভূমিতে পড়ার সময় বেগ কত এটা আমরা জানতাম 78 পয়েন্ট সামথিং ছিল। এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ওইটা দিয়েও করতে পারবো। বি স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2gh, ওইটা দিয়ে করতে পারবো, ঠিক আছে। তো এইটা দিয়ে করি, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার দিয়ে করি, বিকজ আমরা টি অলরেডি জানি, ঠিক আছে। 8 সেকেন্ড পরে সে ভূমিতে পড়ছিল, মনে আছে। সো আমরা এখান থেকে উপরের বিন্দু থেকে ভূমি পর্যন্ত দূরত্ব এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে। এটা মনে করো হচ্ছে আমাদের h1, ঠিক আছে। সো এই h1 ইজ ইকুয়াল টু কি আসতেছে, ইউ তো 0, হাফ ইন্টু জির মান 9.8 আর টি হচ্ছে 8 স্কোয়ার। দেখো এখানে উপর থেকে নিচে নামতে 8 সেকেন্ড তার সময় লাগছিল, ঠিক আছে। তো এখান থেকে বের করে এটা কত আসে, বুঝতেছো ভাইয়া? ওকে, সো এইটা আসতেছে তোমাদের 313.6 মিটার। এবার আমরা দেখবো হচ্ছে এই যে মানে কিনা 4 সেকেন্ড পর 4 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। আচ্ছা, সো এবার একটা জিনিস বুঝো, এখন যেটা আমরা বের করছি 313.6, ওইটা কোনটা বের করছি? এখন যেটা বের করছি এটা কোনটা বের করছি জানো? এখন যেটা বের করছি এখন হচ্ছে আমরা এইটা বের করছি, সম্পূর্ণ এইটা বের করছি, এই যে এইটা সম্পূর্ণ এইটা বের করছি হচ্ছে আমরা কত ভাইয়া, এই যে এইটা দেখতেছো না, এইটা বের করতেছি। আচ্ছা, বাকি সব মুছে ফেলি আমি, বাকি যেগুলো আছে ওগুলো তো কাজ নাই, এগুলো আমি মুছে ফেলি, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো এখন আমরা যেটা বের করছি এখন হচ্ছে আমরা এইটা বের করছি, এটা সম্পূর্ণ বের করছি কত, 313.6 মিটার, এবং এটা হচ্ছে আমাদের টি সমান 4 সেকেন্ড, ওইটা টি সমান 4 সেকেন্ড, এবং ওইখানে ওই যে নিচের টি সমান হচ্ছে 8 সেকেন্ড, এটা মনে রাখিও, ঠিক আছে। ওকে, সো এইবার হচ্ছে এখন আমরা যেটা বের করবো সেটা কি জানো? এখন হচ্ছে আমরা এইটা বের করবো। দেখো এখন হচ্ছে আমরা এইটা বের করবো, এই 4 সেকেন্ডে ঠিক কতটুকু নামছে, 4 সেকেন্ডে ঠিক কতটুকু নামছে ওইটা বের করবো, বুঝতেছো? 4 সেকেন্ডে ঠিক কতটুকু নামছে ওইটা বের করবো, 4 সেকেন্ডে। ওকে, তাহলে লেখো 4 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব, সেম সূত্র, h2 মনে করো ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, নাকি এটা না? ওকে, তাহলে দেখো h2, ওকে, সো এই h2 ইজিক্যাল টু আসবে এটা 0, তাহলে হাফ ইন্টু জির মান 9.8 এবং টি হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার। এটা যদি হিসাব করো কত আসে দেখো। ওকে, সো এটা আসতেছে আমাদের প্রায় 78.4 মিটার। কত আসতেছে? 78.4 মিটার। তাহলে এইটা আসতেছে আমাদের 78.4 মিটার। এবার তুমি চিন্তা করো, আমাদের এই পয়েন্টটাতে যদি আমরা বিভব শক্তি বের করতে চাই তাহলে বিভব শক্তির ক্ষেত্রে আমাদের হিসাব করতে হবে এইটা। বিভব শক্তির ক্ষেত্রে আমাদের দরকার সে ভূমি থেকে ঠিক কতটুকু পড়ে আছে, এটা না এটা। তাহলে এটা আমরা কেমনে পাবো? এই যে এই উচ্চতাটা কেমনে পাবো? সম্পূর্ণ উচ্চতার যেটা আছে ওইটা থেকে এইটা বিয়োগ দিলে কিন্তু হচ্ছে আমরা এইটা পেয়ে যাব, ঠিক আছে। সো লিখো ওই মুহূর্তে তার হচ্ছে, আচ্ছা এখানে তার মোট শক্তি 6146, এটা মনে রাখিও, ঠিক আছে, এটা একটু মনে রাখিও। ওকে, সো এটা কি করবো ভাইয়া, আমরা লিখবো হচ্ছে ওই যে এবার লেখো ভূমি থেকে বা ওই মুহূর্তে ভূমি থেকে তার উচ্চতা, ঠিক আছে। ওই মুহূর্তে বা 4 সেকেন্ডের সময় ভূমি হতে উচ্চতা, এটা যদি h প্রাইম হয়, h প্রাইম ইকুয়াল হবে h1 মাইনাস h2, মানে সম্পূর্ণ উচ্চতা যেটা আছে h1 কত 313.6 মাইনাস h2 কত
H2 হচ্ছে এই যে উপরের যেটা 78.4 সো এটা কত আসে দেখো 313.6 মাইনাস 78.4 এটা আসতেছে আমাদের 235.2 মিটার, বুঝতেছো? এইটা আসতেছে 235.2 মিটার। ওকে, তার মানে এবার এবার বিভব শক্তি বের করো। ওই পয়েন্টে বিভব শক্তি B2 মানে 4 সেকেন্ড সময় বিভব শক্তি mgh প্রাইম হবে, এই উচ্চতা ইউজ করবো। সো m হচ্ছে 2 কেজি, জির মান 9.8, h প্রাইম আসছে 235.2। বা কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ, সো দেখো 2 × 9.8 × 235.2, সো এটা আসতেছে আমাদের 4609.92 জুল। সো আমরা দেখবো ওই সময় মোট শক্তি ওই সময়টাতে মোট শক্তি মনে করো E2, এটা কত বের হয়? তাহলে E2 = হবে গতিশক্তি প্লাস বিভব শক্তি, বুঝতেছো? গতিশক্তি বের হয়েছিল ওই পয়েন্টটা কত বের হয়েছিল ভুলে গেছি, ওই যে এইটা গতিশক্তি 1536.64 এবং বিভব শক্তি বের হয়েছে এইটা 4609.92, ঠিক আছে? সো এটা হিসাব করো 1536.64 প্লাস 4609.92। ওকে, সো এটা আসতেছে আমাদের 6146.56 জুল। এই যে এখানে যেটা ওই যে আমাদের আগেরটার ক্ষেত্রে মোট শক্তি 8 সেকেন্ডের সময় মোট শক্তি এইটা ছিল এবং 4 সেকেন্ডের সময় মোট শক্তি সেম, তার মানে ওই যে E1 = E2 বের হয়েছে, তার মানে হচ্ছে আমাদের শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলতেছে, বুঝছো? এটাই হচ্ছে আনসার, বুঝা গেছে? তো শক্তি সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে কি? অবশ্যই করে। দেন হচ্ছে নেক্সট কোয়েশ্চেন দাও। এই যেটা দেখতেছো এটা ভাইয়া, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024, এইটা ভাইয়া সলভ করেছে সেই মার্চে। রাজশাহী বোর্ড না কোনটা? সিলেট বোর্ড। আমি দেখি এটা, এই কোয়েশ্চেনটা ভাইয়া দেখি ভাই, এটা অলরেডি সলভ করেই ফেলছি। যশোর বোর্ড 24 না? ওকে, 185। ওকে দেখো, সরি, এটা কিন্তু সিলেট বোর্ড 24-এ সেম কোয়েশ্চেনটা ছিল, রাজশাহী বোর্ড না কিন্তু, এটা সিলেট বোর্ড 24-এ, ঠিক আছে? এই সেম কোয়েশ্চেনটা সিলেট বোর্ড 24-এ ছিল, এবং সিলেট বোর্ড 24 ভাই অলরেডি আপলোড দিয়ে দিছি। তো তোমরা সিলেট বোর্ড 24 যেটা আছে ওইটাতে যাও, ওইটাতে গেলে দেখবা এইটা আমরা সলভ করেছি। মেবি 4 নাম্বার কোয়েশ্চেন ছিল সিলেট বোর্ড 24-এ, ঠিক আছে? 4 নাম্বার মেবি, ঠিক আছে? না হচ্ছে 5 নাম্বার, সিলেট বোর্ড 24-এর 5 নাম্বার কোয়েশ্চেন, ঠিক আছে? এবং এর পরেরটাতে যাও, এই পরেরটা যেটা, এইটাও ভাইয়া সলভ করে দিয়েছি। কোন বোর্ডে ভাই এখনই তোমাদেরকে জানাইতেছি, এটাও অলরেডি সলভ, এটা মেবি রাজশাহী বোর্ড, ঠিক আছে? দেখি সরি, এটাও সিলেট বোর্ড। এই যে কোয়েশ্চেন, এটাও কিন্তু সিলেট বোর্ড 2024-এ সলভ করেছে। এটাও সেম কোয়েশ্চেনটা সিলেট বোর্ড 2024-এ আসছে, এই যে গোয়ার্গ সেম আর কি, ঠিক আছে? তো সিলেট বোর্ড 2024 সলভ করে দিছি, ওইটাতে গেলে এই কোয়েশ্চেনটাও পেয়ে যাবা। সো আমরা নেক্সটগুলো সলভ করবো ভাই, একটু রেস্ট নিয়ে সলভ করি, মানে কিছু খাই, নাইলে হচ্ছে পারতেছি না এখন। ওকে, আমরা হচ্ছে আবার বাকি পার্টটুকু রেকর্ড করতে বসবো একটু পরে। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, এটা হচ্ছে 5 নাম্বার কোয়েশ্চেন। এটা কত নাম্বার কোয়েশ্চেন? 5 নাম্বার, ঠিক আছে? এটা চ্যাপ্টার 5-এরও কোয়েশ্চেন এবং এটা আমাদের এখানে সিরিয়াল নাম্বারও 5, ঠিক আছে? সো দেখো এটাতে কি বলছে এক্স্যাক্টলি, বলছে বড় পিস্টনে বলের মান নির্ণয় করবা। কি নির্ণয় করবা? বড় পিস্টনে বলের মান। আচ্ছা, সো এই যে এইগুলা পিস্টনের ম্যাথ, এগুলা ভাই তোমাদেরকে আশা করি বুঝে আগে, মানে এগুলা জানো ভালো করে আগে থেকে, যে মনে করো হচ্ছে এইটা একটা পিস্টন, ঠিক আছে? হয় নাই, এই যে মনে করো এটা একটা ছোটো পিস্টন এবং এখানে একটা বড় পিস্টন আছে, ঠিক আছে? বড় পিস্টন আছে, হ্যাঁ? এগুলোর মধ্যে মনে করো পানি আছে, কি আছে? পানি, কি আছে ভাইয়া? পানি আছে, তিনটে বলে এটা, ঠিক আছে? সব মনে করো এইটার এই অংশটার পিস্টনের এইটার ক্ষেত্রফল মনে করো A1, ঠিক আছে? এবং এইটার এই অংশের ক্ষেত্রফল মনে করো A2, ঠিক আছে? এটাতে যদি তুমি F1 বল প্রয়োগ করো তাইলে এইটার এই দিকে F2 বল হচ্ছে এখানে উদ্ভূত হবে। সো এটার সূত্র হচ্ছে ভাইয়া F1/F2 = A1/A2, ঠিক আছে? F1/F2 = A1/A2, এটার সূত্র কি? F1/F2 = A1/A2, কি ভাইয়া? F1/F2 = A1/A2। আশা করি এই সূত্রগুলো আগে থেকে জানো, আচ্ছা, সো আমাদেরকে এইটা বলছে যে বড় পিস্টনে বলের মান নির্ণয় করবা।
ওকে, সো আমাদের কি কি দরকার, বড় পিস্টনের বল। তাইলে এটা যদি F1 ধরি আমরা, এটা ধরলাম F1, তাহলে বড় পিস্টনের এদিকে যে বলটা উঠবে ওইটা হচ্ছে F2। তাহলে F2 আমরা জানবো, তাইলে আমরা এখান থেকে ইজিভাবে লিখতে পারবো যে F2/F1 ইজিক্যাল টু হচ্ছে A2/A1, ঠিক আছে, যেহেতু এগুলো সমানুপাতিক সম্পর্ক, বুঝতেছো? আচ্ছা, সো আমরা এখানে এক্স্যাক্টলি কি বের করবো ভাইয়া, বের করবো হচ্ছে F2, ঠিক আছে, কি বের করবো F2। আমাদের F1 A2 A1 এইসবগুলো জানা লাগবে, বুঝতেছো? ঠিক আছে, সো এগুলো আমরা কেমনে জানবো, এগুলো কেমনে জানবো, দেখো এখান থেকেই জানতে পারবো। তো এখানে গ নাম্বারে তোমার কি কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে এই যে এইটার 4 সেন্টিমিটার স্কোয়ার দেওয়া, তার মানে বুঝলাম এই যে এইটাকে F1 ধরছি বা ছোটো পিস্টনের ক্ষেত্রফল এইটা। দেখো ছোটো পিস্টনের বল F1 সমান কত ভাইয়া, 20 নিউটন, ঠিক আছে, এবং ক্ষেত্রফল A1 সমান 4 সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে, এটাকে মিটারে নিয়ে লিখো, 4 × 10⁻⁴ মিটার স্কোয়ার হবে। তোমরা জানো সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে নিলে 10⁻⁴ দ্বারা গুণ দেওয়া লাগে। এটা কেন বুঝতেই পারতেছো, দেখো সেন্টিমিটার স্কোয়ার আমরা সেন্টিমিটার থেকে মিটারে নিতে হইলে 100 দ্বারা ভাগ দেওয়া লাগে, ঠিক আছে, সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে নিলে সেন্টিমিটার স্কোয়ার মানে 2টা সেন্টিমিটার, এর জন্য 2টা 100 দ্বারা ভাগ দেওয়া লাগে। উপরে একটা জিনিস আছে, 2টা 100 দ্বারা ভাগ দিছো, এটা কত 10⁴, এটা যখন উপরে উঠে 10⁻⁴ হয়, বুঝতেছো? আচ্ছা, স্বাভাবিকভাবে বুঝিলাম আর কি। ওকে, এইবারে দেখো এটা আমরা বুঝছি, এবং এখানে আমাদের A2 কত দেওয়া আছে বড় পিস্টনের ক্ষেত্রে, দেখো বড় পিস্টনের মনে করো ক্ষেত্রফল, ঠিক আছে, A2 কত দেওয়া আছে, A2 হচ্ছে 20 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 20 সেন্টিমিটার স্কোয়ার মানে 20 × 10⁻⁴ মিটার স্কোয়ার, বা একসাথে মিটারে লিখে ফেললাম, বুঝতেছো? ওকে, সো আমরা বের করবো F2। তো আমরা জানি F2/F1 ইজিক্যাল টু A2/A1, এটা লিখবা, দেন হচ্ছে হিসাব করো। সো আমরা বের করবো ভাইয়া F2, তাহলে F2 ইজিক্যাল টু হবে এই যেখানে A2/A1 আছে, ঠিক আছে, A2/A1 আছে, এবং এই F1 যেটা আছে এটা হচ্ছে এখানে গুণ হয়ে আসবে, বুঝতেছো? আচ্ছা, সো A2 কত ভাইয়া, A2 দেখো আমরা পাইছি 20 × 10⁻⁴, ঠিক আছে, A1 কত পাইছি, A1 পাইছি হচ্ছে 4 × 10⁻⁴, এবং F1 পাইছিলাম 20 নিউটন, ঠিক আছে, F1 কত নিউটন পাইছিলাম, F1 পাইছিলাম 20 নিউটন। সো এটা যদি হিসাব করি, এটা কাটা 4 × 5 = 20, এই যে এখানে হবে 100 নিউটন, কত নিউটন বল অনুভূত হবে, 100 নিউটন। আশা করি ভাইয়া এই জিনিসটা বুঝতে পারছো, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। ওকে, এইবারে দেখো গ নাম্বারে কি বলছে, কোন তরলটি ব্যারোমিটার তৈরিতে অধিক উপযোগী হবে। সো এখানে দেখো A তরল আছে এই জায়গাটায়, এবং এই জায়গাটায় আছে B তরল, দুইটা তরল দেওয়া আছে। সো কোন তরলটা ব্যারোমিটার তৈরিতে অধিক উপযোগী হবে, তোমার যৌক্তিক মতামত দাও। সো আচ্ছা, সো আমরা জানি ব্যারোমিটার তৈরিতে অধিক উপযোগী হয় যে তরলের ঘনত্ব বেশি সেটা, ঠিক আছে, যে তরলের ঘনত্ব বেশি ওইটা হচ্ছে ব্যারোমিটার তৈরিতে অধিক উপযোগী হবে। কেন ভাইয়া দেখাই, ব্যারোমিটার তৈরির জন্য হচ্ছে মনে করো একটা ব্যারোমিটার একটা নির্দিষ্ট উচ্চতা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সো ব্যারোমিটারে অবশ্যই আমাদের যে আবহাওয়া পরিমাপক যন্ত্র যেটা, ওইটাই তো ব্যারোমিটার, আমাদের স্বাভাবিক চাপ যেটা পরিবেশে 10⁵ প্যাসকেল বা 101/325 প্যাসকেল এরকম আর কি, বুঝতেছো, এটাই মেইন আর কি। সো এই প্যাসকেল চাপ অনুভূত করার জন্য তো আমাদের একটা মনে করো দরকার, ঠিক আছে, ব্যারোমিটারে যে তরলটা দিব, সো ওই তরলটার ঘনত্ব যদি বেশি হয় তাহলে হচ্ছে আমরা কম উচ্চতায় এই চাপটা পেয়ে যাব। কেমনে দেখো, আমরা জানি ওই যে চাপ P = H⁻g পানির ক্ষেত্রে, ঠিক আছে, H⁻g, ঠিক আছে, তাইলে দেখো এখান থেকে তুমি পাবা H = P/ρg, ঠিক আছে। উচ্চতা হচ্ছে ঘনত্বের ব্যস্তানুপাতিক, H সমানুপাতিক 1/ρ, তার মানে ঘনত্ব যত বেশি হবে, ঠিক আছে, উচ্চতা তত কম হবে, ঘনত্ব যত বেশি হবে উচ্চতা তত কম হবে। এবং আমাদের ব্যারোমিটার তৈরিতে উচ্চতা কম প্রয়োজন, বিকজ ব্যারোমিটার যেটা এটা ছোটো একটা যন্ত্র, এরকম হবে। সো আমরা যদি দেখলাম আমাদের পরিবেশের যে চাপ, এই চাপ আমরা এমন একটা তরল ব্যবহার করছি, এই চাপ হচ্ছে এত চাপ হচ্ছে মনে করো অনুভূত করার জন্য হইলে আমাদের 1 কিলোমিটার লম্বা একটা পাইপ দরকার, ওইটা দিয়ে তো পারবা না, ঠিক আছে। মনে করো তরলের ঘনত্ব যদি কম হয়, তাইলে H হয়ে যাবে বেশি হইতে মনে করো 100 মিটার হয়ে গেল, তাহলে 100 মিটার লম্বা তুমি ব্যারোমিটার ইউজ করতে পারবে। 100 মিটার মানে বুঝছো, মাটি থেকে কই উপর দিকে তিনটা হচ্ছে, মানে 100 মিটার হচ্ছে প্রায় কত, মানে অ্যাটলিস্ট 60 তলা বিল্ডিংয়ের সমান। 60 তলা বিল্ডিংয়ের সমান একটা ব্যারোমিটার ইউজ করতে পারবা, অবশ্যই পারবা না, বুঝতেছো। ওকে, এটা দেখো হচ্ছে আমরা এটা সলভ করি, এটা তো শেষ, গ নাম্বারটাই এখানে সলভ করি। ওকে,
ও ওকে, সো গ নাম্বারটা দেখো, আমরা কি করবো এক্স্যাক্টলি, আমাদের উদ্দেশ্য কি যে দুইটা তরলের ঘনত্ব বের করা। ফার্স্টে আমাদের বলছে বল প্রয়োগের পূর্বে ছোট পিস্টনের সিলিন্ডারের, ছোট পিস্টনের যে সিলিন্ডার আছে ওই ছোট পিস্টনের সিলিন্ডারের তলদেশে তরলের চাপ 13,328 প্যাসকেল, ঠিক আছে। ওকে, সো আমাদেরকে বলছে এই যে ছোট পিস্টনের এই তলদেশে এইখানে তরলের চাপ P = ঠিক আছে 13,328 প্যাসকেল, ঠিক আছে 13,328 প্যাসকেল। এটা কিসের জন্য, এটা কিসের জন্য চাপ, এটা এ তরলের নাম আমরা মনে করলাম P of A, শেষ। এবারে দেখো এখানে উচ্চতা কত বলে দিছে, এইচ কত ভাইয়া 10 সেন্টিমিটার, এই 10 সেন্টিমিটার নিচে চাপ এটা 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। ওকে ওকে, সো 10 সেন্টিমিটার, তাহলে 10 ইন্টু আচ্ছা 10 সেন্টিমিটার, যেহেতু এটাকে মিটারে নিয়ে লিখো, 10 সেন্টিমিটার মিটার নিলে হবে 10 কে হচ্ছে 100 দিয়ে ভাগ দিবা, ঠিক আছে 100 দিয়ে ভাগ দিলে হবে 0.1 মিটার, 0.1 মিটার, বুঝছো। ওকে, এটা হচ্ছে এইচ অফ এ আর কি, এ তরলের জন্য উচ্চতা যেটা ওইটা, ঠিক আছে। আচ্ছা, সো এইটা আপাতত লাগবে, হ্যাঁ এইটা লাগবে, ঠিক আছে। আচ্ছা, আমরা মেনলি কি বের করবো ভাইয়া, ঘনত্ব। তাইলে আমরা জানি ভাইয়া কি চাপ P = H ρg, ঠিক আছে। তাইলে ঘনত্ব বের করার ক্ষেত্রে হিসাবে ρ = P/Hg, এটা লাগবে না, এইচও লাগবে, জিও লাগবে, ঠিক আছে। ওকে, তাহলে জির মান কত, জির মান হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। আমরা বের করবো হচ্ছে ঘনত্ব, এ পাত্রের তরলের ঘনত্ব, ঠিক আছে, এ পাত্রের তরলের ঘনত্ব। ওকে, আসো লিখো এ পাত্রের তরলের ঘনত্ব। সো আমরা জানি P = H ρg, সো আমরা লিখবো এখান থেকে কি আসবে, ρ = P/Hg। ওকে, সো এখানে র বলতে কোনটার ঘনত্ব বের করতেছি আমরা, এ তরলের ঘনত্ব, বুঝতেছো। এবং P বলতে এটা হচ্ছে P of A, মানে এ তরলের চাপ যেটা 13,328 বলে দিছি। ওকে, সো 13,328 ডিভাইডেড বাই এইচ কত ভাইয়া, উচ্চতা কত 10 সেন্টিমিটার, মানে 0.1 মিটার, জির মান হচ্ছে 9.8। সো এটা হিসাব করলে এখান থেকে কত পাবো দেখো, 13,328 ডিভাইডেড বাই 0.1 × 9.8, এটা আসতেছে প্রায় 13,600, কত আসতেছে 13,600 kg/m³, ঠিক আছে। যেটার ঘনত্ব অনেক বেশি আসছে, বুঝছো। ওকে, এইবার হচ্ছে আমরা বি পাত্রের যে তরলটা আছে ওইটার ঘনত্ব বের করবো। সো বি তরলে কোনো ডিটেলস দিয়ে দিছে এখানে, বি তরলে নিমজ্জিত বস্তুর হারানো ওজন 196 নিউটন বলে দিছে। আচ্ছা, বি তরলে নিমজ্জিত বস্তুর হারানো ওজন বলে দিছে। সো দেখো এখানে একটা বি তরল দেওয়া আছে, হ্যাঁ, এবং এইটা হচ্ছে এই যে এইটা একটা বি পাত্র মনে করো, এখানে হচ্ছে আমাদের তরল আছে। সো এখানে 0.02 মিটার কিউব বস্তু, একটা বস্তু ঢুকাইছে, বুঝছো, এটা বস্তু ঢুকাইছে যেটার আয়তন হচ্ছে 0.02 মিটার কিউব আয়তন আর কি, আয়তন। এবং ওইটার হারানো ওজন বলে দিছে 196 নিউটন। হারানো ওজন আর প্লবতা সমান, এটা তোমরা জানো। তাহলে হারানো ওজন বা প্লবতা মনে করো, হারানো ওজন যেটা এটা প্লবতার সমান, তাহলে প্লবতা অথবা হারানো ওজন আমাদেরকে কি বলে দিছে ভাই, ওই যে 196 নিউটন, এটা বলে দিছে। সো আমরা কি বের করবো ভাইয়া, ঘনত্ব। দেখো আমরা প্লবতা মনে করো, প্লবতার সূত্র জানি W = B ρg, এরকম লেখা যায়, ঠিক আছে। সো আমরা র এখান থেকে বের করে ফেলতে পারবো, বিকজ বি জানি, জি জানি, ঠিক আছে। আর হারানো ওজনটা জানি, হারানো ওজন যেটা এটাই তো প্লবতা, তার মানে প্লবতাটা জানি আর কি আমরা, বুঝতেছো। ওকে, সো লিখো এখানে বি তরলের ক্ষেত্রে কি কি দেওয়া আছে ভাইয়া, আমাদের হচ্ছে আয়তন B = 0.02 মিটার কিউব, ঠিক আছে। হারানো ওজন বা প্লবতা দেওয়া আছে, হারানো ওজন, হ্যাঁ, অথবা প্লবতা, দুইটাই লিখতে পারো। এটা হচ্ছে 196 নিউটন বলে দিছে। সো আমরা জানি W = B ρg, ঠিক আছে। এখানে প্লবতা বা হারানো ওজনকে W লিখতে পারো। সো এখান থেকে তুমি র অফ বি বের করো, তাহলে র = হবে W / B of BG, নিচে ভাগ হয়ে আসবে, কি বুঝতেছো। এখানে হিসাব করো, র অফ বি = হবে W হচ্ছে 196 এবং B হচ্ছে 0.02, G হচ্ছে 9.8,
8, ঠিক আছে ভাইয়া? এটা হিসাব করলে দেখো কত আসে। ওকে, এটা আসতেছে 1000 কেজি পার মিটার কিউব। কি আসতেছে ভাইয়া? 1000 কেজি পার মিটার কিউব। ওকে, যেহেতু এটা 1000 কেজি পার মিটার কিউব আসলো, তুমি একটু চিন্তা করে দেখো 1000 কেজি পার মিটার কিউব এটার আসছে। আচ্ছা, তো তুমি এখান থেকে আনসার দেওয়া যায় যে যেহেতু দেখো, যেহেতু র অফ এ ইজ গ্রেটার দেন র অফ বি, হ্যাঁ, সেহেতু ব্যারোমিটার তৈরিতে অধিক উপযোগী হবে এ পাত্রের তরল। কারণ হচ্ছে মনে করো আমরা জানি ব্যারোমিটারে অধিক ঘনত্ব বিশিষ্ট তরল ব্যবহার করা হয়, ঠিক আছে? এইভাবে আনসার দিয়ে দিতে পারো, বাট এইটার চেয়ে আরও যৌক্তিক আনসার হচ্ছে এইভাবে যদি দেও, সেটা হচ্ছে কেমনে দিবা ভাইয়া দেখাই, আরও যৌক্তিক আনসার কেমনে দিবা। ওকে, ঠিক আছে, ওকে। সো তুমি এইটা লিখবা, দেখো এইটা লিখবা যে হচ্ছে মনে করো আমরা তো ব্যারোমিটার তৈরিতে হচ্ছে একটা ব্যবহার করতে হবে, যন্ত্র ব্যবহার করতে হবে, যেটা একটা নির্দিষ্ট উচ্চতা লাগবে যে ব্যারোমিটারের ভিতরে যে তরল ঢুকাবো, ঠিক আছে? ওকে, সো লিখো আমাদের পরিবেশের, ঠিক আছে, পরিবেশের চাপ, সাধারণ চাপ কত? চাপ পি ইকুয়াল টু কত ভাইয়া? 101/325 প্যাসকেল। এটা হচ্ছে একদম পারফেক্ট মান, ঠিক আছে? ওকে, তাহলে ওই চাপ অনুভূতের জন্য হচ্ছে আমরা হচ্ছে যে ব্যারোমিটারটা তৈরি করব, ওইটাতে যে তরল ঢুকাবো ওইটাকে কতটুকু পর্যন্ত ঢুকাইলে হবে এটা আমরা দেখি, ঠিক আছে? ওকে, সো দেখো এ তরল দ্বারা তৈরিকৃত ব্যারোমিটারের স্বাভাবিক উচ্চতা কত হবে? দেখো স্বাভাবিক উচ্চতা হবে, দেখো আমরা জানি পি ইকুয়াল টু এইচ র জি, ঠিক আছে? এটা না, এটা থেকে এইচ বের করবা। সো এইচ ইকুয়াল টু পি বাই র জি। কি ভাইয়া? পি বাই র অফ জি। সো দেখো পি কত, এইচ কোনটা ভাইয়া? আমরা এইচ অফ এ বের করতেছি, ঠিক আছে? আমরা যে ব্যারোমিটার তৈরি করব ওইটার জন্য, ঠিক আছে? আমরা এইচ অফ 1 দিই, ভালো হবে। ওকে, সো পি কত ভাইয়া? 101/325 এটা, এবং র কত? এটা হচ্ছে র অফ এ, যেহেতু এ পাত্রটা বের করতেছি 13,600 বের হয়েছিল এ পাত্রের তরলের ঘনত্ব, জির মান 9.8। এটা যদি হিসাব করো তাহলে এখান থেকে তুমি একটা মান পাবা 25 ডিভাইডেড বাই ওকে, সো এটা আসতেছে প্রায় হচ্ছে আমাদের 0.76 মিটার, ঠিক আছে? এটা আসতেছে 0.76 মিটার। ওকে, 0.76 মিটার বা 76 সেন্টিমিটার নিলে এইটা আসে, ঠিক আছে? ওকে, তাইলে দেখো সেমভাবে লিখবা বি তরল দ্বারা তৈরিকৃত ব্যারোমিটারের উচ্চতা যদি H2 হয়, এটা হবে আমাদের সেম পি বাই র অফ বি জি, ঠিক আছে? পি হচ্ছে এই পরিবেশের চাপ 101/325, র অফ বি আসছিল 1000, জির মান হচ্ছে 9.8। এটা কত আসে দেখো, ওই যে এটা আসতেছে 10 পয়েন্ট, দেখো 10.33 মিটার, 10.34 মিটার। সো দেখো আমাদের যদি আমরা বি তরল দ্বারা একটা ব্যারোমিটার তৈরি করি, তাইলে ওই ব্যারোমিটারে পরিবেশের চাপ যেটা ওইটা সহ্য করার মানে ওইটা হচ্ছে ক্রিয়েট করার জন্য আমাদের 10.34 মিটার লম্বা, মানে প্রায় 10 মিটার প্রায় 6 তলা বিল্ডিংয়ের সমান এত লম্বা ব্যারোমিটার পর্যন্ত। তাহলে এত লম্বা ব্যারোমিটার তৈরি করা কি পসিবল না, মানে সহজ না জিনিসটা। তাহলে আমাদের জন্য ব্যারোমিটার তৈরিতে অধিক উপযোগী হবে এইটা, যেহেতু এখানে মাত্র 76 সেন্টিমিটার, এতটুকু একটা যন্ত্রের মধ্যে আমরা এই চাপ অনুভূত করাইতে পারবো। আবহাওয়া হিসাব নিকাশ করতে তো আমাদের আবহাওয়ার যে চাপ আছে, মানে পরিবেশের যে চাপ আছে ওইটাকে করতে হবে,
ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো কোনটা বেশি উপযোগী, এ তরল দ্বারা তৈরিকৃত ব্যারোমিটার বেশি উপযোগী। ঠিক আছে, কোনটা? এ তরল। ঠিক আছে, এ তরল। আশা করি ভাইয়া বুঝাইতে পারছি। ওকে, একটু পানি দে। আস্তে আস্তে করে নতুন চ্যানেলে আপলোড দেওয়া শুরু হয়। ঠিক আছে, এখন না কালকে দেখি দিস। ঠিক আছে, ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসো। ওকে, সো এইটা কি দেখো, এইটা আসছে আমাদের চ্যাপ্টার 8 থেকে কোয়েশ্চেন, এটা চ্যাপ্টার 8 থেকে আসছে। ঠিক আছে, না 8+9 মেবি 8+9, এটা সমন্বিত অধ্যায়ের ম্যাথ। ঠিক আছে, ওকে, সো এইটাতে আমাদেরকে বলছে দৃশ্যকল্প 1 এর বস্তুটির বিম্বের দূরত্ব নির্ণয় করবো। আচ্ছা, দৃশ্যকল্প 1 হচ্ছে এইটা। এখানে একটা অবতল দর্পণ আছে, আমরা দেখতেছি এই অবতল দর্পণে একটা বস্তু দেওয়া আছে। এই যে এইটা সি থেকে পি পর্যন্ত দূরত্ব 20 সেন্টিমিটার, তার মানে এটা কি? এটা হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে। উদ্দীপকের বস্তুটির বক্রতার কেন্দ্র হতে 10 সেন্টিমিটার দূরে আছে বস্তুটা, তাহলে বক্রতার কেন্দ্র থেকে আরও 10 সেন্টিমিটার দূরে বস্তু, তাইলে টোটাল দূরত্ব কত? দর্পণ হতে বস্তুর দূরত্ব টোটাল 20 আর 10 30। বুঝতেছি, তো বিম্বের দূরত্ব নির্ণয় করবো, ইজিলি বের করা যায়। আমরা 1/b + 1/u = 1/f ওইটা থেকে। ঠিক আছে, এফ তো আমরা এমনিতেই পেয়ে যাবো। কেমনে? এই যে দেখো ভাইয়া দেখাই, গো নাম্বার না, দেখো এখানে বক্রতার ব্যাসার্ধ, দেখো বক্রতার ব্যাসার্ধ, আমি জানালা খুলিয়া দেয় তাইলে বাতাস আইব, বেশি গরম লাগে। বক্রতার ব্যাসার্ধ আর = কত? 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার, তাইলে ফোকাস দূরত্ব এফ = কি হবে? r/2। তাহলে 20/2 মানে কত ভাইয়া? 10 সেন্টিমিটার। আমাদের ফোকাস দূরত্বটা প্রয়োজন, ওই যে সূত্রতে দেখো ফোকাস দূরত্ব না বের করলে হবে না। সো r/2, ঠিক আছে, সো এটা 10 সেন্টিমিটার আছে। এবার লেখো লক্ষ্য বস্তুর দূরত্ব। লক্ষ্য বস্তুর দূরত্ব ইউজি, এটা তো বের করা লাগবে। তাহলে লক্ষ্য বস্তুর দূরত্ব ইউ সমান কি বলছে দেখো, লক্ষ্য বস্তুটা বক্রতার কেন্দ্র থেকে আরও 10 সেন্টিমিটার দূরে, এবং এখানে দেখো এই যে পি থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে লক্ষ্য বস্তু। ঠিক আছে, এবং এখানে এতটুকু হচ্ছে ভাইয়া তোমার 20, এতটুকু যদি 20 হয় তাহলে বাকিটুকু যেটুকু ওইটুকু আরও 10 বলে দিছে, বাকিটুকু যদি 10 হয় তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে 20 আর 10 30। ঠিক আছে, এটা হচ্ছে 20 + 10 = 30 সেন্টিমিটার। বুঝছো? ওকে, আমরা বের করবো বি = কত? বিম্বের দূরত্ব, এটা জানি না। সো দেখো ইজিলি বের করে ফেলতে পারবো। কেমনে? যে আমরা জানি, দেখো ভাইয়া আমরা জানি 1/b + 1/u = হচ্ছে 1/f। সো এখান থেকে আমরা বের করবো হচ্ছে বি। ঠিক আছে, সো 1/b = হবে 1/f, 1/uটা মাইনাস হয়ে যাবে। বুঝতেছো? ওকে, সো 1/b = হবে 1/f হচ্ছে 10 এবং এটা আসছে 30। এটা যদি জাস্ট হিসাব করো, ক্যালকুলেটারে হিসাব করো, এটা কত আসে দেখো। সো 1/10 মাইনাস এই যে এটা আসতেছে 1/15, কত আসতেছে? 1/15। তাহলে তুমি বি বের করবা, এটাকে উল্টাই দাও, বি বের করলে আসবে 15 সেন্টিমিটার। ঠিক আছে, সো এইটা আসছে আমাদের বিম্বের দূরত্ব। এটা কি আসছে? বিম্বের দূরত্ব, মানে দর্পণতে বিম্বের দূরত্ব। পজিটিভ আসছে যেহেতু দর্পণের সামনেই, আমরা বিম্বটা এই দিকেই পাবো। ঠিক আছে, দর্পণের সামনের দিকে কত? 15 সেন্টিমিটার না, তাহলে বিম্বটা হবে এইখানে, ঠিক এই জায়গায় বিম্বটা হবে। বুঝছো? ওকে, সো আশা করি বুঝাইতে পারছি, বিম্বের দূরত্ব নির্ণয় করতে পারছি। এটা শেষ না? ওকে, তো এইটার হচ্ছে গ নাম্বারটা দেখো। গ নাম্বারে কি বলছে? দৃশ্যকল্প 2 এর লেন্সটি মানুষের চোখের কোন ধরনের ত্রুটি দূরীকরণে ভূমিকা রাখবে মতামত দিব। আচ্ছা, তো দৃশ্যকল্প 2 এ বলছে একটা লেন্সের তথ্য দিছে, বস্তুর দূরত্ব 30, বিম্বের দূরত্ব 60, বিম্বের প্রকৃতি অসৎ মানে হচ্ছে অবাস্তব। আচ্ছা, সো আমরা একটা জিনিস দেখো, উত্তল দর্পণে বিবর্ধন সবসময় একের চেয়ে ছোটো হয়, বাট উত্তল লেন্সে বিবর্ধন সবসময় একের চেয়ে বড় হয়। ঠিক আছে, সো এখান থেকে হচ্ছে আমরা একটা জিনিস দেখতে পারি, এখান থেকে বিবর্ধন চেক করলে দেখবা বিবর্ধন একের চেয়ে বড় আসবে, ওইখান থেকে বুঝতে পারবো এটা উত্তল লেন্স। কেমনে? এই যে এখানে আমাদেরকে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ = 30 সেন্টিমিটার, বিম্বের দূরত্ব বি = 60 সেন্টিমিটার বলে দিছে। তাহলে বিবর্ধন m = -b/u যদি আমরা করি, ঠিক আছে, তাহলে ওইটা দেখো ইউ হচ্ছে, বি হচ্ছে 60, ইউ হচ্ছে 30। এখানে পরম মানের জন্য তোমার কোনো ইয়ে হবে না, ওটা হচ্ছে এখান থেকে আনসার চলে আসবে। ঠিক আছে,
বড় মানের জন্য মাইনাস মান আসবে না আর কি, 60/30। সো ওইটা আসতেছে আমাদের 2, বিবর্ধন 2 আসতেছে। তাহলে যেহেতু m ইজ গ্রেটার দেন 2, সরি m ইজ গ্রেটার দেন 1, বিবর্ধন 1-এর চেয়ে বড়, তাইলে এটা হবে উত্তল লেন্স। এটা কি হবে? উত্তল লেন্স। কী হবে? উত্তল লেন্স। আর উত্তল লেন্স কী ধরনের চোখের ত্রুটি দূর করে বলো? উত্তল লেন্স কী ধরনের চোখের ত্রুটি দূর করে? উত্তল লেন্স, ওকে, উত্তল লেন্স। আচ্ছা, এই টাইপের ম্যাথ মেবি করাইছে, উত্তল লেন্স কোন চোখের ত্রুটি দূর করে। আচ্ছা, তারপরে এটা করে দেই। উত্তল লেন্স তোমার দীর্ঘ দৃষ্টি দূরীকরণে ব্যবহার করা হয়। উত্তল লেন্স কোন দৃষ্টি দূরীকরণে ব্যবহার করা হয়? দীর্ঘ দৃষ্টি। তাহলে উত্তল লেন্স চোখের কোন ত্রুটি দূরীকরণে ভাইয়া? দীর্ঘ দৃষ্টি দূরীকরণে ব্যবহার করা হয়। দীর্ঘ দৃষ্টি কি ভাইয়া? দীর্ঘ দৃষ্টি হচ্ছে মানুষ দূরের জিনিস দেখে বাট কাছের জিনিস দেখে না, এটাই দীর্ঘ দৃষ্টি। মানুষ দূরের জিনিস দেখে কাছের জিনিস দেখে না ভাই। এখানে তোমাকে চিত্র এঁকে বোঝানো লাগবে, ঠিক আছে? এই যে এটা মনে করো হচ্ছে একটা চোখ, ঠিক আছে? এই যে এটা একটা চোখ, ঠিক আছে? এটা একটা চোখ, ওকে। সো চোখের লেন্স এটা তো হয়েছে, ওকে। এটা মনে করো চোখের হচ্ছে লেন্স, ঠিক আছে? এটা কি চোখের লেন্স? এখানে দেয় আরো বড় দেয় আর কি, তাইলে আমার চিত্র আঁকতে সুবিধা হবে। ওকে, এটা হচ্ছে চোখের লেন্স। এটা কি? এটা হচ্ছে চোখের লেন্স। কি ভাইয়া? চোখের লেন্স, ওকে। আচ্ছা, সো দীর্ঘ দৃষ্টি মানে কি ভাইয়া? দূরের জিনিস দেখে বাট কাছের জিনিস দেখে না। দূরের জিনিস দেখে বাট কাছের জিনিস দেখে না, ওকে। সে কাছের জিনিস দেখে না। কোন জিনিস দেখে না? কাছের জিনিস, ওকে। সো মনে করো এটা কাচ, মানে কাছ থেকে একটা ইয়ে আসতেছে ভাই, হচ্ছে এটা সোজা করে একটু দেখি, এটা সোজা কোন দিকে এক্স্যাক্টলি? এটা হচ্ছে ঠিকঠাক সোজা আর কি, এটা হচ্ছে সোজা। সো মনে করো এইখানে হচ্ছে আমাদের একটা লক্ষ্যবস্তু আছে, ঠিক আছে? এখানে একটা লক্ষ্যবস্তু আছে। এই লক্ষ্যবস্তুটা মনে করো হচ্ছে এখান থেকে, এই লক্ষ্যবস্তু থেকে একটা আলো হচ্ছে আমাদের দর্পণে আপতিত হয়েছে। এটা একটা কাচের বস্তু, সে কাছের জিনিস দেখে না, দূরের জিনিস দেখে। আরেকটা রশ্মি মনে করো এই দর্পণে আপতিত হয়েছে, এই রশ্মিটা হচ্ছে এই দিকে যাবে, ঠিক আছে? আরেকটা রশ্মি সেইখান থেকে, আরেকটা রশ্মি সেইখান থেকে এই দিকে যাবে। সো ওরা কি করবে? দর্পণের বাইরে, ঠিক আছে, রেটিনার বাইরে আই বিন্দুতে, চোখের বাইরে আই বিন্দুতে মিলিত হবে। তার মানে সে রেটিনার বাইরে মিলিত হয়েছে, এজন্য কাছের জিনিসে দেখবে না, এরকম হয়। তো দীর্ঘ দৃষ্টি কেন হয়? দীর্ঘ দৃষ্টি হয় যখন হচ্ছে মনে করো ফোকাস দূরত্ব যখন বেড়ে যায়, ঠিক আছে, বা অভিসারী ক্ষমতা কমে যায়। অভিসারী ক্ষমতা যখন কমে যায় তখন হচ্ছে দীর্ঘ দৃষ্টি হয়। কি হয় ভাইয়া? ওকে। সো ওইটা দূরীকরণে হচ্ছে আমরা কী করবো? সো এটা দেখো, আমি এটাকে কপি করে এখানে নিয়ে আসি। এই যে মনে করো এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, তখন যখন দূর থেকে বস্তু আসে তখন এটা দেখতে পাই, ঠিকঠাক মতো দেখতে পাই। কেন? কেমনে ভাইয়া দেখাই তোমাদেরকে। এটা ঠিক সোজা আঁকছি, সোজা হয়েছে, এই যে সোজা হয়েছে। মনে করো এবার দূর থেকে, মানে এইখান থেকে হচ্ছে আমি মানে বস্তু আলো ফেলবো, বা এখান থেকে একটা বস্তু, এখানে একটা বস্তু আছে, ওইটা চোখ দেখতে পারবে কিনা ওইটা হচ্ছে আমি চেক করবো, ঠিক আছে? ওকে। সো এবার এগুলো হচ্ছে আমি সবগুলো রিমুভ দিয়ে দিই, হ্যাঁ, ঠিক আছে? এই যে শেষ, ওকে। সো দেখো এইবার হচ্ছে আমি দূর থেকে আলো ফেলবো, দূর থেকে আলো ফেলতেছি, ঠিক আছে? দূরের বিন্দু থেকে, দেখো দূরের বিন্দু থেকে আমি আলো ফেলতেছি, দূরের, এই যে দূরের বিন্দু থেকে চোখে আলো ফেলতেছি। তো ওইগুলা কী হবে? এটা মনে করো আপতনের পর এইদিকে, পজিশনের পর এইদিকে যাবে, ঠিক আছে? এবং এটা মনে করো পজিশনের পর এইদিকে যাবে। এবং এরা এবার হচ্ছে, দেখো আমি এটা একটু ক্লিয়ারলি আঁকি, এটাকে লম্বা করে এইখানে দেই, এটাকেও একটু ঠিকঠাক করে এইখানে দেই, ঠিক আছে? এইবার ঠিক আছে না? সরি, ঠিক আছে? এইবার দেখতেছো? ওকে। সো এইবার
এরা দূর থেকে যখন লক্ষ্যবস্তু আসবে, দূরের যখন কোনো বস্তু দেখবে, ঠিক আছে, তখন দেখবে দূরের বস্তুর হচ্ছে পজিশনের পর আলো, পজিশনের পর প্রতিবিম্ব যেটা, এটা ঠিক রেটিনায় গঠিত হবে। সো ঠিক রেটিনায় আলো পড়ে তখন সে দেখতে পারবে আর কি। সো এইটা হচ্ছে ওই পজিশন যখন হচ্ছে সে দেখতে পারে। তার মানে এইখান থেকে যদি তোমার লক্ষ্যবস্তু আসে, ঠিক আছে, এইখান থেকে লক্ষ্যবস্তু বা এখান থেকে যদি আলো আসে তখন সে দেখতে পারবে। ওকে, এখান থেকে আলো আসলে তখন দেখতে পারবে। সো লেন্স এক্স্যাক্টলি কী করে, উত্তর লেন্স যেটা, এটা কী করবে মনে করো, এই যে এটা আমি আনলাম। সো উত্তর লেন্স দিয়ে কী করা হয় ভাইয়া, এই যে ওকে। সো উত্তর লেন্স দিয়ে কী করা হয়, মনে করো কাচের জিনিস দেখে না সে কী করে না, কাচের জিনিস দেখতে পায় না, ঠিক আছে, সে কাচের জিনিস দেখতে পায় না। সো ওই যে কাচের জিনিস যেটা আছে ওইটা মনে করো সে দেখতে পায় না, এখানেই সেইটা, এখানেই মনে করো সেইটা যে এইটা সে দেখতে পায় না। সো দেখতে পায় না, ঠিক আছে। সো দেখতে পারার জন্য কি করা লাগবে, এখানে আমরা একটা লেন্স ব্যবহার করব। কি লেন্স, উত্তর লেন্স। কি লেন্স ব্যবহার করব, উত্তর লেন্স। সো দেখো আমরা এখানে একটা উত্তর লেন্স ব্যবহার করি, এই যে এইটার সামনে একটা লেন্স ব্যবহার করছি, ঠিক আছে, মনে করো এটা হচ্ছে উত্তর লেন্স, এটা একটা উত্তর লেন্স ব্যবহার করছি, ঠিক আছে, এটা একটা উত্তর লেন্স। সো এই উত্তর লেন্সে যখন আলো পড়বে, ঠিক আছে, ওকে, সো উত্তর লেন্সে যখন তোমার হচ্ছে মনে করো এখান থেকে আলো পড়বে, যে এটা এখান থেকে একটা আলো গেছে, ঠিক আছে। সো এই লেন্সটা কি করবে, এই আলোক রশ্মিটাকে একটু বাঁকাই দিবে। দেখো আলোটা কোন দিকে গেছে একটু চেক করো, এই যে এখান থেকে এই দিকে গেছে, মনে করো এই যে এখান থেকে এই যে এই দিকে গেছে না, ঠিক আছে, এই যে এখান থেকে এই দিকে গেছে, এখানে গেছে। সো সে কী করবে, আলোটাকে একটু বাঁকাই দিবে, এই যে একটু বাঁকাই দিছে, দেখতেছো, সে একটু বাঁকাই দিছে, এই যে সে একটু বাঁকাই দিছে না, মানে মনে করো আমাদের এটা কোন দিকে যাওয়ার কথা ছিল, এটা কোন দিকে যাওয়ার কথা ছিল ভাইয়া, তোমাকে এখান থেকে দেখাই, দেখো এইটা এক্স্যাক্টলি যাওয়ার কথা ছিল, আমি জাস্ট বাড়াইতেছি, সরি, এটাকে যদি শুধু বড় করি আমি, ঠিক আছে, এটাকে যদি বড় করি, আচ্ছা আচ্ছা তুমি এখান থেকে দেখো, জাস্ট এখান থেকে দেখা যায় না যে এটা হচ্ছে এক্স্যাক্টলি আমাদের এই দিকে যাওয়ার কথা ছিল, এই যে এটা যাওয়ার কথা ছিল এই দিকে, এই যে এটা এক্স্যাক্টলি এই দিকে যাওয়ার কথা ছিল, বাট এটা লেন্সটা কী করছে, একটু বাঁকাই দিছে, আচ্ছা। তো সেমভাবে আরেকটা এখানে হচ্ছে আলো পড়বে, ঠিক আছে। সো এটাকেও লেন্স কী করবে, একটু বাঁকাই দিবে, কোন দিকে, এই যে এই দিকে একটু বাঁকাই দিবে, ঠিক আছে, ওকে, এই যে মনে করো একটু বাঁকাই দিছে। সো বাঁকানোর পর এটাও পজিশনের পর এই দিকে যাবে, এবং এইটাও তোমার পজিশনের পর এখান থেকে এই দিকে যাবে, ঠিক আছে। এইবার এরা হচ্ছে এক্স্যাক্টলি চোখের রেটিনায় মিলিত হবে, ঠিক আছে, চোখের রেটিনায় মিলিত হইল। সো কাহিনী কী ঘটলো এখানে, কাহিনীটা কী ঘটলো দেখো, এই যে তোমার লেন্সটা মানে উত্তর লেন্সটা এগুলাকে বাঁকাই দিছে না, এই যেগুলাকে বাঁকাইছে ওইগুলাকে তুমি পেছনের দিকে বর্ধিত করো, এই যে মনে করো ভাইয়া পেছনের দিকে বর্ধিত করতেছি, এক্স্যাক্টলি ওই মাপে, যেই মাপে বাঁকাইছে ওই মাপে পেছনের দিকে বর্ধিত করতেছি, ঠিক আছে, যে মাপে বাঁকাইছে এক্স্যাক্টলি ওই মাপেই পেছনের দিকে বর্ধিত করতেছি, ঠিক আছে। ওই যে ওরা কোথায় মিলিত হয়েছে দেখো, এই পয়েন্টে এসে এইখানে মিলিত হয়েছে না, এইখানে মিলিত হয়েছে, আচ্ছা। এবার ভাই তোমাদেরকে বুঝাই, মনে করো ও থেকে যখন আলোক রশ্মি চোখে পড়ছে ওইটা চোখ দেখতে পায় নাই, বাট এন থেকে যে আলোক রশ্মি পড়ছে ওইটা চোখ দেখতে পারছে। সো লেন্স আমরা এখানে এমন একটা লেন্স ব্যবহার করতেছি, এই লেন্সটা কী করবে, আমাদের এই যে কাছের বিন্দু থেকে আলো আসতেছে বা ও থেকে যে আলো আসতেছে, ঠিক আছে, ও লেন্সটা এমনভাবে চোখের কাছে ওই আলোটাকে উপস্থাপন করবে যে মনে হবে এটা ও থেকে আসতেছে না বরং এন থেকে আসতেছে। চোখ কি মনে করবে, এটা ও থেকে আসতেছে না এন থেকে আসতেছে, মানে সে হচ্ছে কাছ থেকে আসতেছে না দূর থেকে আসতেছে। সো লেন্সের কাজ কি, লেন্সের কাজ এইটা না যে তোমার ওইটা পরিষ্কার করে দিবে এবং মানে মানুষ চোখ দিয়ে দেখবে। লেন্সের কাজ হচ্ছে সে দূরের জিনিস দেখতে পায়, তাইলে দূরের জিনিস যেহেতু দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না, সে কাছের জিনিসটাকে চশমা কী করবে, কাছের জিনিসটাকে দূরে উপস্থাপন করবে, তখন চোখটা হচ্ছে ক্লিয়ারলি দেখতে হবে। সো কাহিনী হচ্ছে এরকমই হয়, পরে তোমরা বর্ণনা দিতে পারো, ঠিক আছে। ওকে, নেক্সটে আসো, এটা শেষ।
এইবার দেখো এটা কি, এটা আমাদের চ্যাপ্টার 10 থেকে আসছে মেবি। এটার গ নাম্বারে কি বলছে, এ গোলকটির দ্বারকত্ব নির্ণয় করে। এটা হচ্ছে একটা গোলক। আচ্ছা আমরা জানি দেখুন গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, বিভব পার্থক্য যদি একটা হয়, ঠিক আছে, হ্যাঁ, আর গোলকের দ্বারকত্বের সূত্র কি, একটা গোলকের দ্বারকত্ব, হ্যাঁ, সি ইজ ইকুয়াল টু আর বাই কে, এরকম না, দ্বারকত্ব তো সি ইজ ইকুয়াল টু আর বাই কে, গোলকের দ্বারকত্বের সূত্র এরকম না, এরকমই তো, ঠিক আছে। ঠিক আছে, ওকে। সো একটা গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, কে মানে কি, যে আমাদের 9 × 10⁹ ওইটা, ঠিক আছে। আচ্ছা, সো গোলকের দ্বারকত্ব বের করার সূত্র ডিরেক্ট এইটা সহজ, সি ইজ ইকুয়াল টু আর বাই কে। সো এটা দিয়ে ডিরেক্ট করে ফেলো। সো এখান থেকে দেখো এ গোলকের দ্বারকত্ব বের করবো, তাহলে এখানে গোলকের ব্যাসার্ধ কত দিচ্ছে, আর সমান 2 সেন্টিমিটার। ওটাকে মিটার নিলে হবে, মনে করো 100 দিয়ে ভাগ দিবা না, 100 দিয়ে ভাগ দিলে মিটারে যাবে 0.02 মিটার হবে, এটা হচ্ছে ব্যাসার্ধ। কে এর মান কত, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, এটাই মেবি, এটাই না একক, ঠিক আছে। ওকে, সো আমরা কি বের করবো এ গোলকের দ্বারকত্ব সি ইজ ইকুয়াল টু আর বাই কে, আর হচ্ছে 0.02, ঠিক আছে। কে হচ্ছে ভাইয়া 9 × 10⁹, ওটা যদি হিসাব করো তাহলে হচ্ছে তুমি দ্বারকত্বটা পেয়ে যাবা। তো 0.02 ডিভাইডেড বাই 9 × 10⁹। ওকে, সো এটা কত আসতেছে ভাইয়া, 2.22 × 10⁻12, ঠিক আছে, 2.22 × 10⁻12, 2.22 × 10⁻12, এত। দ্বারকত্বের একক হচ্ছে ফ্যারাড, ঠিক আছে, দ্বারকত্বের একক কি, ফ্যারাড। সো আশা করি এটা বুঝতে পারছো। ওকে, এইবার পরেরটাতে কি বলছে দেখো, পরেরটাতে বলছে আমাদেরকে যে উদ্দীপকের গোলকদ্বয় পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক গাণিতিকভাবে বিশ্লেষণ করবা। তার মানে এইটা বুঝাইতেছে যে মনে করো এইটা হচ্ছে দাতব গোলক এ, এটা দাতব গোলক বি, এটার দ্বারকত্ব দেওয়া আছে, সঞ্চিত শক্তিও দেওয়া আছে। ওকে, আচ্ছা বলছে এই দুইটা গোলককে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহের দিক গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সবাই একটু তোমাদেরকে বুঝাই ইলেকট্রন প্রবাহটা কিভাবে হয়, ঠিক আছে। এটা বুঝাইলে হবে না। দেখো এটা মনে করো একটা গোলক, ঠিক আছে, হ্যাঁ, এটার বিভব পার্থক্য মনে করো হচ্ছে 12 ভোল্ট, ঠিক আছে। এটা মনে করো আরেকটা গোলক, এটার বিভব পার্থক্য 6 ভোল্ট, ঠিক আছে। ওকে, সো আমরা এই দুইটাকে যদি একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করি, ঠিক আছে, একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করলাম। সো যুক্ত করলে তোমরা সবাই জানো, এটা আমরা সবাই জানি যে আমাদের হচ্ছে তড়িৎ প্রবাহ হয়। তড়িৎ কীভাবে প্রবাহ হয়, তড়িৎ প্রবাহের দিক কী ভাইয়া, বেশি বিভব যেখানে থাকে ওইখান থেকে কম বিভবের দিকে। দেখো এইখানে বিভব 12 ভোল্ট, বেশি বিভব, এখানে কম বিভব, তাহলে বেশি বিভব থেকে কম বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়। কী হয়, তড়িৎ প্রবাহিত হয়। বাট তড়িৎ প্রবাহ আর ইলেকট্রনের প্রবাহের দিক একদম বিপরীত। তড়িৎ প্রবাহ এই দিকে হইলে ইলেকট্রন প্রবাহ হবে এই দিকে, ঠিক আছে, ইলেকট্রন প্রবাহ, ঠিক আছে। তড়িৎ প্রবাহ এবং ইলেকট্রন প্রবাহের দিক বিপরীত, তাইলে তড়িৎ প্রবাহ হয় বেশি বিভব থেকে কম বিভবের দিকে, বাট ইলেকট্রন প্রবাহ হয় কম বিভব থেকে বেশি বিভবের দিকে। ইলেকট্রন কীভাবে প্রবাহিত হয় ভাইয়া, কম বিভব থেকে বেশি বিভবের দিকে, তাইলে কম বিভব থেকে বেশি বিভবের দিকে হচ্ছে ইলেকট্রন প্রবাহিত হবে, বুঝতেছো। ওকে, সো আমাদের এক্স্যাক্টলি কাজ কি, আমরা যদি দুইটা গোলকের, এই যে দাতব গোলক এ, দাতব গোলক বি, এই দুইটা গোলকের যদি হচ্ছে আমরা কি করতে পারি, আমরা যদি দুইটা গোলকের বিভব পার্থক্য হচ্ছে ইয়ে করতে পারি, বিভব পার্থক্য যদি হচ্ছে আমরা যদি বিভব পার্থক্য বের করতে পারি, তাইলে কিন্তু আমরা পেয়ে যাব ইলেকট্রন কোন দিক দিয়ে কোন দিকে প্রবাহিত হবে, ঠিক আছে। সো আমাদের কাজ হচ্ছে বিভব পার্থক্য বের করা, ঠিক আছে, বিভব পার্থক্য বের করা। সো দেখো প্রথম গোলকের চার্জ দেওয়া আছে কিউ সমান এ গোলকের ক্ষেত্রে, দেখো এটা হচ্ছে এ গোলকের বিভব পার্থক্য হচ্ছে আমরা বের করি, ঠিক আছে। সো চার্জ মানে কিউ ইকুয়াল টু বলে দিয়েছে 0.22 ন্যানোকুলম, 22 ন্যানোকুলম, তাইলে 0.22 ন্যানোকুলম মানে হচ্ছে 10⁻9 কুলম, ঠিক আছে। ন্যানোকুলম থেকে কুলমে যেতে হলে 10⁻9 দিয়ে গুণ দেওয়া লাগে, সো 10⁻9 কুলম। আচ্ছা, ওকে, এইবারে হচ্ছে দেখো বিভব পার্থক্য বের করবো আমরা। গো হতে এটার দ্বারা কত পাইছি, কত, সি ইজ ইকুয়াল টু 2.22,
2.22 ইন্টু 10 ইনভার্স 12 ফ্যারাড। এটা হচ্ছে আমরা গ থেকে, এটা হচ্ছে এগুলোকের দ্বারকত্ব পাইছি আমরা গ থেকে। সো আমাদের দরকার বিভব পার্থক্য। সো আমরা জানি সি ইজিক্যাল টু কিউ বাই বি, দ্বারকত্বের আরেকটা সূত্র আছে, তো এটা থেকে বি বের করতে পারবো। সো লিখো, আমরা কি জানি, আমরা জানি সি ইজিক্যাল টু কিউ বাই বি, আমরা এখান থেকে বি বের করি, বি ইজিক্যাল টু হবে কিউ বাই সি, ঠিক আছে। সো কিউ হচ্ছে ভাইয়া 0.22 ইন্টু 10 ইনভার্স 9 ডিভাইডেড বাই সি হচ্ছে 2.22 ইন্টু 10 ইনভার্স 12, ঠিক আছে। সো এটা তুমি হিসাব করো। সো এইটা হিসাব করলে কত আসে দেখো, 0.22 ইন্টু 10 ইনভার্স 9 ডিভাইডেড বাই 2.22 ইন্টু 10 ইনভার্স 12, ঠিক আছে। সো এইটা আসতেছে 99.09 এত ভোল্ট আসতেছে, 99.09 ভোল্ট, 09 ভোল্ট এইটা আসছে। ওকে, এইটা আসছে আমাদের বি অফ এ, মানে এ গুলোকের বিভব পার্থক্য। সো আমরা বি গুলোকের বিভব পার্থক্য কেমনে বের করতে পারি, এটার দ্বারকত্ব মানে সি বলে দিছে। সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তিকে কি লিখে ভাই, সঞ্চিত শক্তি হচ্ছে হাফ সি বি স্কোয়ার, তার মানে যে সি দেওয়া আছে, সঞ্চিত শক্তি হাফ সি বি স্কোয়ার দেওয়া আছে, ওইটা থেকে বি বের করতে পারবো, ঠিক আছে। সো লিখো, বি গুলোকের ক্ষেত্রে সি দেওয়া আছে, দ্বারকত্ব দেওয়া আছে 20 মাইক্রোফেরাড, 20 মাইক্রোফেরাড, এটাকে বলে মাইক্রোফেরাড। তাহলে 20 মাইক্রো থেকে জাস্ট ফেরাডে যেহেতু এটা 10 ইনভার্স 6 দ্বারা গুণ দিবা, ঠিক আছে। মাইক্রো মানে হচ্ছে 10 ইনভার্স 6, ন্যানো হচ্ছে 10 ইনভার্স 9, ঠিক আছে, এটা মনে রাখবা, এত ফেরাড, ঠিক আছে। এইবারে দেখো সঞ্চিত শক্তি মানে ওই যে দ্বারকের সঞ্চিত শক্তি, যেটা শক্তি ইউ, মনে করো ইউ বলে দিছে আমাদের কত, 0.0225 জুল, এত শক্তি, দ্বারকের সঞ্চিত শক্তি 0.225 জুল, এটা হচ্ছে ইউ। তাহলে ইউ মানে কি, আমরা জানি হাফ সি বি স্কোয়ার হচ্ছে দ্বারকের সঞ্চিত শক্তি, দ্বারকের সঞ্চিত শক্তি কি ভাইয়া, হাফ সি বি স্কোয়ার। সো এক্স্যাক্টলি আমাদের কি দেওয়া আছে দেখো, ওকে। সো এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে শর্ত মতে হাফ সি বি স্কোয়ার, যেটা এটা সমান দেওয়া আছে হচ্ছে আমাদের এই 0.225 জুল। সো এখান থেকে হচ্ছে আমরা বি বের করবো। সো এখান থেকে দেখো সি বি স্কোয়ার ইজিক্যাল টু পাবা 0.225 ইন্টু এই যে হাফ, এটা গুণ হয়ে যাবে। এরপরে দেখো আমরা বি স্কোয়ার ইজিক্যাল টু পাবো 0.225 ইন্টু 2 ডিভাইডেড বাই নিচে সি ভাগ হয়ে আসলো। তো সির মানটা ডিরেক্ট বসাই দাও, ঠিক আছে। সির মান কত, ধরো কত, 20 ইন্টু 10 ইনভার্স 6। সো 20 ইন্টু 10 ইনভার্স 6 আমরা সি এর মানটা বসাই দিলাম। সো এটা যদি হিসাব করে কত আসে, 0.225 ইন্টু 2 ডিভাইডেড বাই 20 ইন্টু 10 ইনভার্স 6। সো ওইটা আসতেছে ভাইয়া 22,500 ভোল্ট। তাহলে এখান থেকে বি ইকুয়াল টু আসবে রুট ওভার এইটা, তাহলে রুট ওভার আনসার হচ্ছে 150 ভোল্ট। কত ভোল্ট, 150 ভোল্ট। তাহলে বি অফ বি মানে বি গুলোকের বিভব পার্থক্য আসছে 150 ভোল্ট। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এ গুলো, ঠিক আছে, ভাইয়া। ওকে, সো এটা হচ্ছে আমাদের এ গুলোক, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বি গুলোক, বুঝছো, এ গুলোক, এটা হচ্ছে বি গুলোক। ওকে, এ গুলোকের বিভব পার্থক্য হচ্ছে ভাইয়া 99 পয়েন্ট, ঠিক আছে, 99.09 ভোল্ট, এবং এটার বিভব পার্থক্য হচ্ছে 150 ভোল্ট, ঠিক আছে। এবার দুইটাকে যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করো, দুইটাকে আমরা পরিবাহী তার দ্বারা যুক্ত করলাম। সো ইলেকট্রন কোন দিক দিয়ে প্রবাহিত হবে ভাইয়া, আমরা জানছি হচ্ছে তড়িৎ প্রবাহিত হয় বেশি বিভব থেকে কম বিভবের দিকে, বাট ইলেকট্রন প্রবাহ হয় কম বিভব থেকে বেশি বিভবের দিকে। তার মানে ইলেকট্রন প্রবাহ হবে যে কম বিভব থেকে বেশি বিভবের দিকে, এ টু বি এর দিকে ইলেকট্রন প্রবাহিত হবে। তাহলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে, ইলেকট্রন প্রবাহিত হবে এ গুলোক থেকে বি গুলোকের দিকে, বুঝছো। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে নেক্সট কোয়েশ্চেনে আসো। ওকে, ইলেকট্রন প্রবাহ হবে এ থেকে বি এর দিকে, ইলেকট্রন প্রবাহ হবে এ থেকে বি এর দিকে। এটা কি হয়েছে আগেরটাতে 99 ভোল্ট বা 100 ভোল্ট, যাই আসো একই কথা আর কি। এখানে দশমিকে হয়তো একটু সমস্যা হয়েছে, বাকি মানগুলা হিসাব তোমরা এগুলা করতে পারবা। ম্যাথের প্রসেসিংটা ঠিক আছে, প্রসেসিং ঠিক থাকলে স্যার এমনিতেই মার্কস দিবে, বুঝছো।
ওকে, এইবার দেখো এইটাতে 1 নং 2 নং ও 3 নং বাল্বের গায়ে যথাক্রমে লেখা আছে এত ভোল্ট এত ভোল্ট এত ভোল্ট, সমান্তরাল সংযুক্ত 2 নং ও 3 নং বাল্বের সাথে 1 নং বাল্বের শ্রেণীতে সংযুক্ত, প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য এত টাকা, বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো। আচ্ছা, সো বর্তনীর তুল্যরোধ নির্ণয় করবো। কাহিনী কি হয়েছে? কাহিনী হচ্ছে দেখো, ওকে, কাহিনী হচ্ছে আমাদের ঘ নাম্বারে এখানে 3টা বাল্ব আছে এবং 3টা বাল্ব আছে 2 নং ও 3 নং বাল্ব, ঠিক আছে, সমান্তরালে সংযুক্ত, ঠিক আছে। 2 নং ও 3 নং বাল্ব, মনে করো এটা হচ্ছে 2 নং, এটা হচ্ছে 3 নং, এই দুইটা বাল্ব সমান্তরালে সংযুক্ত এবং এইগুলোর সাথে 1 নং শ্রেণীতে সংযুক্ত এবং এই বাল্বগুলোর সাথে মনে করো 1 নং বাল্ব এখানে শ্রেণীতে সংযুক্ত, ঠিক আছে। এটাই হচ্ছে মনে করো আমাদের বর্তনীটা, ঠিক আছে, এটা 1 নং এবং এই বর্তনীর এই বর্তনীর তুল্যরোধ বের করবা। তাহলে তুল্যরোধ বের করতে হইলে অবশ্যই এইগুলার রোধ কত জানা লাগবে, রোধ তো এখানে বলে দেয় নাই। কি বলছে? 1 নং বাল্বের গায়ে লেখা আছে 220 ভোল্ট 50 ওয়াট, তার মানে আমরা জানি দেখো ক্ষমতা P = V²/R, তাহলে ওইটা থেকে রোধ R = V²/P লিখতে পারবো এবং এখানে দেখো ক্ষমতা ভোল্ট দুইটাই দেওয়া আছে, B আর P দুইটাই দেওয়া আছে, রোধ বের হবে। এই লিখো 1 নং বাল্বের রোধ, এখান থেকে ডিরেক্ট বুঝেই ফেলছি না? তাহলে 1 নং বাল্বের রোধ যদি R1 হয়, এই যেগুলো কী হবে, সূত্র হচ্ছে B²/P, তাহলে B1²/P1, ঠিক আছে, যেহেতু আমরা 1 নং বাল্বের ক্ষেত্রে করতেছি। এটা 220, 1 নং বাল্বের বিভব পার্থক্য 220, ক্ষমতা 50 ওয়াট, তাইলে 50। তো এইটা হিসাব করলে তুমি এখান থেকে R1 পাবা। R1 কত পাবা দেখো, 220² / 50, এটা আসতেছে 968 ওয়াট, ঠিক আছে। ওকে, দেন দেখো R2 ও সেমভাবে বের করো। কি ভাইয়া? B2²/P, এই রে বেটা রে, B2²/P2 হবে, মানে R = B²/P। সো এখানে B2 বলতে 220, ঠিক আছে, এটা স্কোয়ার / P2 হচ্ছে এই যে দ্বিতীয় বাল্বের ক্ষমতা 100 ওয়াট। এই যে পোকাটা ও অটোমেটিক কাজ চালাইতেছে, বুঝছি। মানে আমি কি করবো, হয়েছে? ওকে, সো এটা আসতেছে 484 ওয়াট। সেমভাবে R3 বের করো, মানে তৃতীয় রোধের ক্ষমতা, তৃতীয় রোধের হচ্ছে তুমি তৃতীয় বাল্বের রোধ বের করতেছি, ঠিক আছে, P3। সো এটাতে 220 100 ওয়াট লেখা আছে, সো 220² / P3 হচ্ছে 100। এটা তো সেমই আসবে তোমার 484। রোধের একক হচ্ছে ভাইয়া তোমার ওহম, রোধের একক হচ্ছে ওহম, সেগুলো ঠিক করো, ওহম বা ওমেগা লিখতে হবে। এইবারে দেখো তুমি, আমরা বর্তনীটা তো আগেই এঁকে ফেলছি, ঠিক আছে। এই যে 1 নং বাল্বের রোধ বের হয়েছে 968 ওয়াট, এটা বের হয়েছে 968 ওহম, ঠিক আছে। 2 নং বাল্বের রোধ বের হয়েছে 484 ওহম, 3 নং বাল্বের রোধ বের হয়েছে 484 ওহম, ঠিক আছে, বুঝতেছো? ওকে, যদি বুঝে থাকো তাইলেই ঠিক আছে, এখানে আমাদের সূত্র কি? এটা হচ্ছে আমাদের R1, এটা R2, এটা R3। সো দেখো R2 R3 শ্রেণীতে আছে, পরে R2 R3 সমান্তরালে, পরে R1 শ্রেণীতে, এভাবেই তো তুল্যরোধটা বের করবো। তাহলে লিখো এখানে R2 ও R3 আছে কিসে ভাইয়া? সমান্তরালে,
সমান্তরালে, R2 ও R3 সমান্তরালে, তাইলে তুল্য রোধ হবে 1/Rp = 1/R2 প্লাস 1/R3, ঠিক আছে। সো 1/R2 কি হবে, 1/R2 হচ্ছে ভাইয়া 484 প্লাস R3 কত, R3 ও 484। সো এটা কত আসে দেখো, এটা আসতেছে 1/242, 1/242। সো এখান থেকে আরপি আসবে, এটাকে উল্টাইলে শুধু 242 ওহম, ঠিক আছে। এবার এই আরপি, এই দুইটার তুল্য রোধ এবং এইটা আসে শ্রেণীতে, আরপি ও R1 আসে শ্রেণীতে, কিসে আছে, শ্রেণীতে। যদি শ্রেণীতে থাকে তাহলে তুল্য রোধ হবে RS = এই দুইটার যোগফল, আরপি প্লাস R1। তাহলে আরপি হচ্ছে ভাইয়া 242 এবং R1 হচ্ছে 968, এই দুইটা যোগ করো, 1210 ওহম আসছে টোটাল তুল্য রোধ, বুঝছো। ওকে, সো এটা এইভাবেই করা লাগে। এইবারে গ নাম্বারে কি বলছে দেখো, উদ্দীপকের বাল্বগুলো সমান্তরালে সংযুক্ত করে দৈনিক 6 ঘন্টা রাখা হলে জানুয়ারি মাসে 651 টাকা বিদ্যুৎ বিল আসার সম্ভাব্যতা যাচাই করো, ঠিক আছে। ওকে, সো আমরা কি করব, এগুলাকে সমান্তরালে সংযুক্ত করে দৈনিক 6 ঘন্টা চালু রাখা হলে জানুয়ারি মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসে, তাইলে ঠিক আছে। এগুলোর তো ক্ষমতা দেওয়াই আছে, আমরা P1 হচ্ছে প্রথম বাল্বের ক্ষমতা 50 ওয়াট, P2 দ্বিতীয় বাল্বের ক্ষমতা 100 ওয়াট, P3 তৃতীয় বাল্বের ক্ষমতা হচ্ছে 100 ওয়াট। তাহলে টোটাল ক্ষমতা সবগুলার ক্ষমতা যোগ করো, ঠিক আছে। টোটাল ক্ষমতা সবগুলার ক্ষমতা যদি যোগ করি তাহলে এখানে আসবে 250 ওয়াট, ঠিক আছে। এবং বাল্বগুলো সমান্তরালে সংযুক্ত করে দৈনিক 6 ঘন্টা চালালে জানুয়ারি মাস হচ্ছে 31 দিন, জানুয়ারি ফেব্রুয়ারি না, জানুয়ারি মাস 31 দিন, তাহলে টোটাল টাইম হচ্ছে দেখো জানুয়ারি মাস 31 দিন, প্রতিদিন 6 ঘন্টা করে চালু রাখবে, তাহলে কত টাকা আসে, কত ঘন্টা সময় আসে, 31 × 6 কত, 186 ঘন্টা, 186 ঘন্টা আসে। এইবারে দেখো আমরা বিদ্যুৎ বিল হিসাব করতে হইলে অবশ্যই কত ইউনিট খরচ হয়েছে ওইটা বের করতে হবে, কারণ এখানে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 14 টাকা দেওয়া আছে। তো ইউনিট আসে ব্যয়িত শক্তি থেকে, W = PT, আমরা জানি সবাই W = PT/1000। এটা যদি করি তাহলে হচ্ছে এটা কিলোওয়াট আওয়ারে বের হবে, যদি আমরা টিটা ঘন্টা হিসাব করি, ঠিক আছে। কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 1 ইউনিট, ঠিক আছে। 1 কিলোওয়াট আওয়ার মানে 1 ইউনিট। সো আমরা W = PT/1000 এটা দিয়ে করব, এখানে টিটা হচ্ছে ঘন্টায় হিসাব করব, বুঝতেছো। ওকে, সো আমরা এখান থেকে ব্যয়িত শক্তি W বের করো, PT/1000, বুঝতেছো। P হচ্ছে দেখো টোটাল ক্ষমতা 250 এবং T হচ্ছে 186 ঘন্টা /1000। ওকে, সো এটা হিসাব করলে কত আসে, ওকে, সো এইটা আসতেছে আমাদের 46.5 ইউনিট, ঠিক আছে। এত ইউনিট আসছে, তাহলে বলছে 1 ইউনিট কত, 14 টাকা। তাহলে টোটাল বিল কত আসবে, টোটাল বিল যেটা এটা আসবে হচ্ছে এই যে 1 ইউনিট 14 টাকা হইলে এত ইউনিট কত হবে, 14 এর এত গুণ, 14 দিয়ে গুণ দিলে বের হয়ে যাবে। সো আনসার × 14 এটা কত আসতেছে, 651 টাকা, 651 টাকা আসতেছে। তার মানে আমরা বুঝে ফেললাম যে জানুয়ারি মাসে 651 টাকা বিদ্যুৎ বিল আসার সম্ভাব্যতা যাচাই করো, এই 651 টাকাই আসবে এবং এটা সঠিক মান। তাহলে যে 651 টাকা আসছে এটা ঠিকঠাক আছে, বুঝতেছো। ওকে, বুঝে থাকলেই হয়েছে। ওকে, এবারে দেখো, এটা তো বুঝছো, এবারে ভাইয়া দেখাই তোমাদেরকে। তোমরা তো ভাইয়ার হচ্ছে এই ক্লাসটা করছো, এই ক্লাসটা করলে অবশ্যই হচ্ছে তোমরা ভাইয়ার ক্লাসগুলো দেখছো, মোটামুটি তো বুঝছো, মোটামুটি না ভালো করেই বুঝছো আশা করি। সো এগুলো যদি বুঝে থাকো তাহলে ভাইয়া তোমাদেরকে দেখাই, তোমাদের যদি মনে করো মাত্র 3 মাসে সম্পূর্ণ পদার্থবিজ্ঞান অথবা মাত্র 3 মাসে সম্পূর্ণ উচ্চতর গণিত বা মাত্র 3 মাসে সম্পূর্ণ রসায়ন বা মাত্র 3 মাসে সম্পূর্ণ গণিত যদি শেষ করতে চাও, একদম বেসিক থেকে বেসিক সিকিউ এমসিকিউ সহ সব, ঠিক আছে। তাহলে আমাদের এই যে কোর্স আছে ফিজিক্স বেসিক টু হায়ার ম্যাথ বেসিক টু প্রো, কেমিস্ট্রি বেসিক টু প্রো, দেন হচ্ছে ম্যাথ বেসিক টু প্রো, এই কোর্সগুলোর বিকল্প নাই। এগুলো বেসিক টু প্রো কোর্স, তুমি হচ্ছে যে কোনো সময় ভর্তি দিতে পারবা তোমার বোর্ড এক্সামের আগে, ঠিক আছে। জাস্ট এগুলা শেষ করতে সময় লাগবে, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার উপর ভাইয়া 6 থেকে 7 ঘন্টা লেকচার দিচ্ছে ফিজিক্সের,
ঠিক আছে। ম্যাথ হায়ার ম্যাথ তো লাইভ ক্লাস চলতেছে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর, চ্যাপ্টার ওয়াইজ। বড় চ্যাপ্টার হইলে বেশি লাইভ ক্লাস, মানে 6 থেকে 8 ঘন্টার মধ্যে হচ্ছে আমরা একটা চ্যাপ্টারের জন্য ব্যয় করা লাগতেছে। বিকজ আমরা বেসিক পড়াইতেছি, সিকিউ পড়াইতেছি, এমসিকিউ পড়াইতেছি। গণিত উচ্চতর গণিতের ক্ষেত্রে প্রথমে হচ্ছে সূত্র অ্যানালাইসিস করাই, পরে হচ্ছে সিলেক্টেড উদাহরণ প্লাস অনুশীলনের সবগুলা ম্যাথই ভাইয়া সলভ করাই, দেন হচ্ছে সিকিউ সলভ করাই, ঠিক আছে। সো এইগুলা হচ্ছে আমরা সলভ করাই। সো এত কিছু করতে আমরা হচ্ছে একদম বেসিক থেকে শেষ করাই তো অনেক সময় লাগে। সো মোটামুটি যারা প্যাশন আছে যে আমি 100-তে 100 পাওয়ার আমার ইচ্ছা, আমি ভালো রেজাল্ট করবই, তাইলে তোমাদের এই কোর্সগুলোর বিকল্প নেই। তুমি পদার্থ, রসায়ন, গণিত, উচ্চতর গণিত 4টা একসাথে ভর্তি হতে পারো, 4টা কোর্সে এক্ষেত্রে একটা ডিসকাউন্ট পাবা। আর এমনিতে দেবো ফিজিক্সের কোর্স 1250 টাকা, ম্যাথ আর ম্যাথ এগুলো 1650 করে, ঠিক আছে। এগুলো একসাথে ভর্তি হলে অনেক টাকা ডিসকাউন্ট পাবা। তো যদি ভর্তি হতে চাও তাহলে হচ্ছে ভর্তি বা এগুলার ডেমো ক্লাস আছে, বিশেষ করে এগুলার ডেমো ক্লাস যদি দেখতে চাও, যে ডেমো ক্লাস দেখে দেন সিদ্ধান্ত নিবা ভর্তি হবা কিনা, তাইলে ডেমো ক্লাস দেখতে পারবা। এই যে হোয়াটসঅ্যাপ আছে না, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করবা, ঠিক আছে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে একদিন তোমাকে হচ্ছে ডেমো ক্লাসের লিঙ্ক দিব, এগুলো দেখে সিদ্ধান্ত নিও ভর্তি হবা কিনা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।